আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা মিশু, রাজশাহী মেডিকেল কলেজ এমবিবিএস ফোর্থ ইয়ার স্টুডেন্ট। তো আজকে আমরা পড়ব মানব শারীরতত্ত্বের একটি অধ্যায়, সেটি হচ্ছে চলন ও অঙ্গচালনা। চলন ও অঙ্গচালনা অর্থাৎ এই অধ্যায় কি নিয়ে আলোচনা করবে? আমরা যে প্রতিনিয়ত চলাফেরা করি সেটি এবং আমাদের যে অঙ্গ রয়েছে এবং পেশি রয়েছে সেগুলো কিভাবে আমরা চালনা করি বা কোনো কাজ কিভাবে করি সেটা সম্পর্কে আমরা জানবো। তো চলন ও অঙ্গচালনা যে সিস্টেমের মাধ্যমে হয় সেটা হচ্ছে আমাদের স্কেলেটাল সিস্টেম বা কঙ্কালতন্ত্র। এখন এই কঙ্কালতন্ত্র সম্পর্কে যদি আমরা জানতে আসি, প্রথমে আমাদের জানতে হবে মানবদেহে কঙ্কাল কয়টি বা কঙ্কাল বলতে আসলে কি বোঝাচ্ছে। কঙ্কাল বলতে আসলে আমাদের অস্থিটাকে বোঝাচ্ছে, অর্থাৎ আমাদের শরীরের আমরা যখন মাংসটা সরিয়ে ফেলে যে শক্ত অংশটুকু, আমাদের যে বোনসটুকু, সেটাই হচ্ছে আমাদের কঙ্কালতন্ত্র গঠন করছে। অর্থাৎ মানবদেহে আমাদের শরীরের মাংসের ভেতরে হচ্ছে তাহলে কঙ্কালটা। এখন আমরা আসি কঙ্কাল বা অস্থি মানবদেহে কি করে। দেখো, আমাদের এই কঙ্কালতন্ত্রের কেন প্রয়োজন? কঙ্কালতন্ত্রের প্রয়োজন এই জন্য যে তন্ত্রটাই হচ্ছে আমাদের দেহের মূল ভারটাকে বহন করছে। অর্থাৎ আমরা আমাদের যে মাথাটা বা আমাদের যে কোনো অঙ্গ, সবকিছু যে ভারটা সেটা সম্পূর্ণ কঙ্কালতন্ত্রের মাধ্যমে আমরা ভূমিতে দিচ্ছি। এছাড়া আমাদের কঙ্কালতন্ত্র কি করে? দেহের কাঠামো তৈরি করছে। যে আমাদের মানুষের কাঠামো কত সুন্দর, একটা প্রাণীর কাঠামো অন্যরকম বা একটা উদ্ভিদের কাঠামো অন্যরকম, সেরকম কাঠামো দান করছে এবং পেশি সংযোজন করছে। অর্থাৎ যে মাসেল গুলো আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের সংযোজন করছে। আর কি করছে? আমাদের ভেতরে যে গুরুত্বপূর্ণ কিছু অঙ্গ, অর্গান বা অঙ্গ বলি আমরা সেটাকে হচ্ছে সংরক্ষণ করছে। যেমন বক্ষপিঞ্জরে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি অর্গান থাকে, হার্ট বা লাংস, হার্ট এবং হচ্ছে লাংস, হার্ট বা হৃৎপিণ্ড এবং লাংস, এগুলো হচ্ছে সংরক্ষণ করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কঙ্কালতন্ত্রের অনেকগুলো কাজ। এখন আমরা আসি যে মানবদেহে কঙ্কালতন্ত্রের মধ্যে অস্থি এবং আমরা তরুণাস্থি পড়বো, তো আর হচ্ছে পেশি পড়বো আমাদের পুরো সিস্টেমের মধ্যে, যেগুলো আমার চলনের জন্য তাহলে অস্থি এবং পেশি দুটোই দায়ী। এখন আসি অস্থিতে। মানবদেহে অস্থির সংখ্যা হচ্ছে 206টি। 206টি। কিন্তু আমাদের যখন জন্মের সময় কিন্তু অস্থি থাকে 300টি, পরবর্তীতে বিভিন্ন অস্থি একসাথে একীভূত হয়ে অর্থাৎ তাদের অসিফিকেশন হয়ে ওরা হচ্ছে 206টি হয়। এখন আসি অক্ষীয় এবং উপাঙ্গীয়। কঙ্কালতন্ত্রকে দুভাগে ভাগ করেছে, অক্ষীয় এবং উপাঙ্গীয়। এখানে আমরা একটি কঙ্কালতন্ত্র আঁকার চেষ্টা করেছি, মোটামুটি হয়েছে। তো অক্ষীয় এবং উপাঙ্গীয় যদি আমরা আসি, অক্ষীয়টা হচ্ছে আমাদের মানবদেহের মাঝ বরাবর যে অংশটুকু, অর্থাৎ লম্বালম্বি ভাবে আমরা যদি মানবদেহকে দেখি, মাঝখানের যে অংশটুকু সেটা হচ্ছে অক্ষীয়, এবং তার আশপাশে দেখো আমাদের এখানে হাত আছে, দুটি পা আছে, এগুলো হচ্ছে আমাদের উপাঙ্গীয় কঙ্কালের অংশ। এখন আমরা আসি অক্ষীয়র মধ্যে কি কি পড়বে। অক্ষীয়র মধ্যে দেখো 80টি অস্থির মধ্যে এখানে কি কি পড়বে, এখানে আবার 3টি হেডলাইনে ভাগ করেছে। এটি হচ্ছে করটি, একটি মেরুদণ্ড এবং একটি বক্ষপিঞ্জর। প্রথমে যদি আমরা আসি করটি, করটি কোনটাকে বোঝাচ্ছে? দেখো, আমাদের শরীরটাকে যদি আমরা একটা স্টিক ধরি এবং মাঝখানে একটা মাথা বসিয়ে দিয়েছি ধরো উপরের দিকে, তাহলে আমরা দেখবো এই অংশটুকু হচ্ছে করটির অংশ, এই অংশটুকু হচ্ছে করটির অংশ। তো প্রথমে আসি করটির মধ্যে, করটিকা কোন অংশটুকু, মুখমণ্ডলী অস্থি কোন অংশটুকু এবং ম্যান্ডিবল কোন অংশটুকু। প্রথমে আসি করটিকা। করটিকা হচ্ছে আমাদের দেখো এই মুখের অংশ বাদ দিয়ে উপরের যে মাথার খুলি আমরা যেটাকে বলি, মাথার খুলির অংশটুকুই হচ্ছে আমাদের করটিকা। এরপর আমরা আসি তাহলে মাথার খুলির মধ্যে হচ্ছে আমাদের অনেকগুলো অস্থি রয়েছে, সেগুলো আমরা পড়বো। তারপর আসি মুখমণ্ডলীয় অস্থি, অর্থাৎ আমাদের যে অংশটুকু এটা হচ্ছে মুখমণ্ডলীয় অস্থি। আর হচ্ছে ম্যান্ডিবলটাকে আলাদা করেছে। এখানে দেখো ম্যান্ডিবলটা হচ্ছে ইউ আকৃতির, ইউ আকৃতির। এই ম্যান্ডিবলটা হচ্ছে ইউ আকৃতির। এখানে একটা ইম্পর্টেন্ট যে ইউ আকৃতির আমরা আর কি কি পড়েছিলাম। ইউ আকৃতির আমরা আরেকটি বোনস জানবো, সেটি হচ্ছে হায়োয়েড বোনস, এবং আমরা পড়েছিলাম রেচন চ্যাপ্টারে যে হেনলি লুপ নেফ্রনের, সেটিও কিন্তু ইউ আকৃতির। তারপর আমরা আসি মেরুদণ্ডে। মেরুদণ্ড খুবই গুরুত্বপূর্ণ মানব দেহের, এটা মেরুদণ্ডের অংশ। আমাদের পেছনের দিকে যে ভার্টিব্রাল কলাম সেটি হচ্ছে আমাদের তাহলে মেরুদণ্ডের অংশ। সেই মেরুদণ্ডের মধ্যে আমাদের কশেরুকা এবং ভার্টিব্রা থাকবে, যেটা কিন্তু আমাদের ভার বহনের জন্য খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর আসি আমরা কশেরুকা বলেছি এবং স্যাক্রাম এবং কক্লিক্সকে আলাদা করেছে, কারণ এরা আলাদা দুটি বোনস গঠন করে, অনেকগুলো অস্থি মিলে একটা আলাদা অস্থি গঠন করবে। এরা এদিকে থাকে, ওরা কোটিদেশের দিকে, এখানে হচ্ছে লাম্বার এবং স্যাক্রাম, এখানে শেষের দিকে হচ্ছে কক্লিক্স থাকবে। এরপর আসি আমরা বক্ষপিঞ্জরের মধ্যে। বক্ষপিঞ্জর বুঝাই যাচ্ছে, বক্ষ মানে আমাদের বুকের দিকের অংশ এবং পিঞ্জর আমরা জানি একটা খাঁচার মতো গঠন করেছে।
কিভাবে সে বক্ষপিঞ্জর গঠন হয়েছে? দেখো মাঝখানে হচ্ছে একটি অস্থি যেটি হচ্ছে স্টারনাম, সেই স্টারনাম এবং তার দুই পাশে এরকম আর্চ করে করে কিছু আমাদের রিবস বা পরশুকা বের হয়েছে এবং সেই স্টারনামের সংখ্যা হচ্ছে একটি আর পরশুকার সংখ্যা হচ্ছে 12 জোড়া, অর্থাৎ প্রত্যেক পাশে 12টি করে। এটি কিন্তু পরীক্ষায় আসে যে মানবদেহে বক্ষপিঞ্জরের পরশুকার সংখ্যা কত, এটা তোমরা খেয়াল রাখবা যে 12 জোড়া, কখনোই 12টি নয়। এটি ভালো মতো খেয়াল রেখে তারপর অ্যান্সার করবা। পরীক্ষায় কিন্তু এরকম প্রশ্ন আসে যে কোনটি করটির অস্থির ক্ষেত্রে সত্য বা কোনটি হচ্ছে বক্ষপিঞ্জরের অস্থির ক্ষেত্রে সত্য, অর্থাৎ এই দুটি অস্থি দিয়ে দিতে পারে, এখান থেকে যে কোনো একটা অস্থি দিয়ে দিতে পারে, এভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে। তারপর আমরা আসি উপাঙ্গীয় অস্থিতে। উপাঙ্গীয় অস্থির সংখ্যা কয়টি? 126টি। উপাঙ্গীয় অস্থি কোনগুলো বলছি তাহলে আমরা, আমাদের যে মাঝখানের অক্ষ বরাবর এগুলো বাদে দুপাশে যেগুলা সিমেট্রিক্যাল থাকবে ডাবল করে করে, সেগুলো হচ্ছে আমরা দেখব উপাঙ্গীয় অস্থি হিসেবে। এখন আসি প্রথম উপাঙ্গীয় অস্থির কি বলেছে, বক্ষ অস্থি চক্র। বক্ষ অস্থি চক্রের মধ্যে কোনটি? এখানে দেখো এই পাশে পেছনের দিকে একটি স্কাপুলা, আমরা যখন হাতটা উঠে এদিকে দেখা যায়, এবং এই পাশে একটি স্কাপুলা এবং সামনের যে এই কলারের মতো যে বোনস দুটি, এগুলো হচ্ছে আমাদের বক্ষ অস্থি চক্রের অংশ, স্কাপুলা এবং ক্ল্যাভিকল। এটি হচ্ছে ক্ল্যাভিকল এবং পেছনের দিকের এই অংশটা হচ্ছে স্কাপুলা, যেটা ত্রিকোণাকার একটা অস্থি, আর সামনের ক্ল্যাভিকলটা হচ্ছে লম্বালম্বি একটা অস্থি। এখন আমরা আসি বাহুতে। বাহু মানে আমাদের হাত। হাতে দেখো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে স্কাপুলার সাথে একটি বোনস লেগেছে, হিউমেরাস, অর্থাৎ আমাদের এই অস্থিটি হচ্ছে যেটা হচ্ছে আমাদের হিউমেরাস। এরপর হিউমেরাসের পর এখানে দুটি অস্থি থাকে, রেডিয়াস এবং আলনা। তারপর সেই অস্থিগুলো এখানে তারপর হাতে যখন আমরা একেবারে আসবো তখন এখানে কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস পাবো। প্রথমে কার্পাল থাকবে 8টি, যেটা হচ্ছে আমাদের এই এখানে থাকবে, এবং তারপর মেটাকার্পাল থাকবে 5টি এবং ফ্যালাঞ্জেস হচ্ছে 14টি। তারপর আমরা আসি শ্রোণী অস্থি চক্রে। শ্রোণী অস্থি চক্র হচ্ছে এই অংশটুকু। শ্রোণী অস্থি চক্রের একটা 3টি বোনস একসাথে হয়ে হচ্ছে একটি অস্থি চক্র গঠন করেছে, সেটা হচ্ছে ইলিয়াম, ইস্টিয়াম, পিউবিস। তারপর ইলিয়াম এই অংশটুকু, ইস্টিয়াম হচ্ছে নিচের দিকে থেকে এবং পিউবিস এর সামনের অংশটুকু, এই 3টি অংশ মিলে হচ্ছে আমাদের ইলিয়াম, ইস্টিয়াম, পিউবিস মিলে শ্রোণী অস্থি চক্র গঠন করেছে। এরপর আমরা যদি পায়ে আসি, পায়ের দেখো অনেক বড় একটি অস্থি, যেটি মানবদেহের সবচেয়ে বড় অস্থি, ফিমার, এবং দুই পাশে দুটি ফিমার অবস্থিত। ফিমারের পরে দেখো এখানে একটি অস্থি থাকে প্যাটেলা, ছোট্ট, এটা একটা কাপের মতো। তারপর দেখো এখানে দুটি অস্থি থাকে, এখানে দুটি অস্থি থাকে, একটি টিবিয়া, একটি ফিবুলা। টিবিয়া অস্থিটি হচ্ছে বড় এবং ভেতরের দিকে এবং বেশ মোটা। আমরা যদি বলি তাহলে দেহের দ্বিতীয় বৃহত্তম হচ্ছে টিবিয়া। তারপরে এখানে আসে দেখো টিবিয়ার পর এখানে টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জেস গঠন করবে। টার্সাল হচ্ছে আমাদের যে টিবিয়া যেখানে টিবিওফিবুলা যেখানে এসে শেষ হবে, তারপর হচ্ছে এখানে 7টা অস্থি মিলে টার্সাল, তারপর হচ্ছে মেটাটার্সাল হচ্ছে 5টা অস্থি এবং ফ্যালাঞ্জেস হচ্ছে 14টি। এভাবে হচ্ছে আমাদের পায়ের অস্থিগুলো গঠিত হয়। এটা হচ্ছে আমাদের তাহলে প্রাথমিক ধারণা মানব কঙ্কালতন্ত্র নিয়ে। এখন আমরা করটির অস্থিগুলোতে আসব। করটির অস্থি হচ্ছে আমাদের মোট 29টি, এর মধ্যে করটিকা এবং মুখমণ্ডলীয় অস্থি হিসেবে ভাগ করা হয়েছে। করটিকার অস্থিকে বলা হয়েছে 8টি এবং মুখমণ্ডলীয় অস্থিকে বলা হয়েছে 14টি। এখন দেখো আমরা যেমনটা বলেছিলাম যে করটিকা হচ্ছে মানে আমাদের মাথার খোলসের অংশটুকু হচ্ছে আমাদের করটিকা। এখন দেখো আসো করটিকার প্রথমেই যে অস্থিটার কথা বলা হয়েছে ফ্রন্টাল। ফ্রন্টাল কোন অংশটুকু? দেখো আমরা যদি কপালের দিক, ফরহেড, ফ্রন্টাল এভাবে মনে রাখতে পারো, কপালের এই অংশটুকু এবং চোখের যে গর্তটুকু অর্থাৎ অক্ষিকোটর যে, সেগুলো হচ্ছে আমাদের ফ্রন্টাল বোনসের অংশ এবং এই পাশে একটু থাকবে, এটা হচ্ছে আমাদের ফ্রন্টাল বোনসের অংশ। এখন দেখো ফ্রন্টালের মধ্যে ফ্রন্টালটা কিসের মতো দেখতে, সেটা অনেক সময় পরীক্ষায় আসে, মানে আকৃতিটা কেমন বোনসের, সেটা কেমন ঝিনুকের মতো। অর্থাৎ আমরা বলেছিলাম যে এই অংশটুকু যদি আমরা খুলে আনি এরকম একটা গর্ত ঝিনুকের মতো লাগবে। আমরা এটা এভাবে দেখতে পারি যে ফ্রন্টাল 3 অক্ষর, ঝিনুক হচ্ছে 3 অক্ষর, এভাবে পরীক্ষায় আসে কিন্তু। তারপর আমরা আসি প্যারাইটাল বোনসে, এবং প্যারাইটাল যে অস্থিটি সেটি হচ্ছে প্লেটের মতো, চারকোনা প্লেটের মতো বলা হচ্ছে। দেখো প্যারাইটাল প্লেট, এভাবে মনে রাখতে পারি। দেখো প্যারাইটাল কোনটি তাহলে? আচ্ছা, এই যে অস্থিটা আমরা বললাম ফ্রন্টাল, এই করটিকার প্রত্যেকটি অস্থি কিভাবে যুক্ত থাকে? করটিকার প্রত্যেকটি অস্থি হচ্ছে সূচারের মাধ্যমে যুক্ত থাকে, খুবই সূক্ষ্ম জয়েন্ট সূচার এবং খুবই শক্ত। সেটি কেমন? এরকম খাঁচকাটা থাকে। ধরো এটা যদি ফ্রন্টাল বোনস হয়ে থাকে,
এই দুই পাশে প্যারাইটাল বোনস, এভাবে এই জয়েন্টের মাধ্যমে খুব সূক্ষ্ম সুচার জয়েন্টের মাধ্যমে এরা প্রত্যেকটা খাঁজের মতো আটকে থাকে। অর্থাৎ এটা যদি এরকম খাঁজ হয়ে থাকে ফ্রন্টাল বোনসে, প্যারাইটাল বোনসের খাঁজও এরকম এরকম প্রত্যেকটা খাঁজে খাঁজে ঢুকে খুবই শক্ত একটি জয়েন্ট তৈরি করে এবং খুবই কাটা কাটা জয়েন্ট। এটা হচ্ছে সুচার। তাহলে আমরা বলছি এটা যদি ফ্রন্টাল হয়, এটা যদি ফ্রন্টাল হয়, এর দুই পাশেরটা হচ্ছে প্যারাইটাল এবং সেটা প্লেটের মতো। এরপর একটি অস্থি আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ দুই পাশে দুটি প্যারাইটাল থাকছে আর ফ্রন্টাল হচ্ছে একটি। তারপর দেখো টেম্পোরাল। টেম্পোরাল কোন অংশটুকু? দেখো টেম্পোরাল আমাদের কানটাকে বোঝাচ্ছে, অর্থাৎ কান যে অস্থিটার উপর অবস্থিত এই দুই পাশে থাকবে এটা, তখন সেটা হচ্ছে টেম্পোরাল। এরপর আমরা আসি অক্সিপিটাল। অক্সিপিটাল হচ্ছে আমাদের মাথার পেছনের দিকের অংশে অবস্থিত, অর্থাৎ পেছনের দিকে যদি আমরা এভাবে হাত দিই একটা অস্থি পাবো, সেটা হচ্ছে অক্সিপিটাল। সেটা অনেকটা দেখতে কিরকম, এইরকম, এবং মাঝখানে একটা গর্ত আছে। এই গর্ত দিয়ে কি যাবে? আমাদের স্পাইনাল কর্ড যাবে। তারপরে এখান দিয়ে যে আমাদের স্পাইনাল কর্ডটা নামবে মেডুলা হয়ে, তারপরে স্পাইনাল কর্ডটা এই গর্ত দিয়ে নেমে আমাদের স্পাইনাল যে ভার্টিব্রাল ফোরামেন সেটা দিয়ে কিন্তু নিচে যাবে। অর্থাৎ এরপরে আমাদের ভার্টিব্রা গুলো যুক্ত হবে অক্সিপিটাল বোনের সাথে। অক্সিপিটাল বোনের এখানে একটা বডির মতো অংশ থাকে, সেটার সাথে যুক্ত হবে। তাহলে সেটা বলতেছে খোলসের মতো, আমরা দেখতেই পাচ্ছি এটা খোলসের মতো। তারপরে আসি আমরা স্ফেনয়েড। স্ফেনয়েড হচ্ছে আসলে আমাদের মাথার এই বরাবর যদি আমরা ভেতরের দিকে একটা অস্থি, এবং সেটা এরকম ডানার মতো, দুই পাশে দুটি ডানা অবস্থিত, এরকম হচ্ছে আমাদের অক্সিপিটাল বোনটা। আমাদেরকে তোমরা অনেক সময় শুনেছো যে মেডিকেলের পরীক্ষা বেশিরভাগই হচ্ছে ভাইবা বেসড হয়। তো আমাদের প্রফের ভাইবাতে হচ্ছে আমাকে স্ফেনয়েড বোনটি দিয়েছিল এবং এটি আমাকে বলতে হয়েছিল। এটা হচ্ছে যে, তো এটা কি থাকে? ডানার মতো। দেখো, অর্থাৎ এই পাশে একটি ডানা, এই পাশে একটা ডানা, এগুলোকে বলা হয় গ্রেটার উইংস। তারপর নিচে আবার লেজার উইংস, দুইটা উইংস, মানে মোট এরকম করে করে ওর গ্রেটার উইংস থেকে লেজার উইংস থাকে। এটা আবার হচ্ছে যে অনেক সময় প্যাচ লাগে যে ফিমারের হচ্ছে ট্রোকান্টর থাকে, গ্রেটার ট্রোকান্টর, লেজার ট্রোকান্টর আমরা জানি, তখন হচ্ছে যে এটার সাথে প্যাচ লাগে। তো এটা আমাকে ভাইবাই ধরেছিল। তারপর আমরা আসি এথময়েড। এথময়েড হচ্ছে ছিদ্রাল আড়াআড়ি প্লেটের মতো, অর্থাৎ এরকম এথময়েডটা হচ্ছে এরকম আড়াআড়ি ছিদ্রাল প্লেটের মতো থাকে। এখন আমরা আসি, এভাবে আমাদের আসতে পারে যে নিচের কোনটি করটিকার অস্থি নয়, বা নিচের কোনটি করটিকার অস্থি, তখন আমাদের কিন্তু এই মুখমণ্ডলীয় অস্থিগুলোর সাথে প্যাচ লেগে যাবে। কিভাবে আমরা মনে রাখবো? সেক্ষেত্রে আমরা এটা দিয়ে মনে রাখতে পারি খুব সুন্দর, যে ফেনীর একজন মানুষ, যে পয়েট, সে এখন ফ্রান্সে, সেটা আমরা কিভাবে মনে রাখতে পারি? দেখো, ফেনি দিয়ে যদি আমরা স্ফেনয়েড বলি, আর পয়েটের চারটা দিয়ে চারটা বোনস, টিতে প্যারাইটাল, ওতে হচ্ছে অক্সিপিটাল, ইতে ইথময়েড, টিতে টেম্পোরাল, আর ফ্রান্স দিয়ে ফ্রন্টাল। এভাবে হচ্ছে আমরা এই 8টি বোনস মনে রাখতে পারি। তাহলে এখানে ফ্রন্টাল বোন থাকছে একটি, প্যারাইটাল দুইটি, টেম্পোরাল দুইটি, অক্সিপিটাল একটি, স্ফেনয়েড একটি এবং ইথময়েড। এখন আমরা আসি মুখমণ্ডলীয় অস্থিতে। মুখমণ্ডলীয় অস্থি প্রথমে আমরা যে অস্থিটা পাবো সেটা হচ্ছে ম্যাক্সিলা। অর্থাৎ আমাদের এখানে দুটি ম্যাক্সিলা থাকে, এই পাশে এবং এই পাশে। অর্থাৎ আমাদের উপরের চোয়াল যে গঠন করছে, যেটাতে হচ্ছে আমাদের দন্ত, উপরের চোয়ালের দন্তগুলো হচ্ছে যুক্ত থাকবে, সেটি হচ্ছে আমাদের ম্যাক্সিলা। তারপর আসি আমরা ম্যান্ডিবল। ম্যান্ডিবল দেখো, আমাদের যে নিচের অস্থিটুকু, মুখমণ্ডলের নিচের অস্থিটুকু, এটি হচ্ছে ম্যান্ডিবল। এখানে ম্যান্ডিবল যুক্ত থাকে এবং ম্যান্ডিবল হচ্ছে ইউ আকৃতির, এটি আসে। অনেক সময় দেখা যায় যে ম্যান্ডিবল অনেকে হা করে আছে, একটু এখানে হচ্ছে, তার মানে জয়েন্টটা ছুটে গেছে, এটা খুবই রিস্ক। তারপর হচ্ছে জাইগোম্যাটিক। জাইগোম্যাটিক হচ্ছে আমাদের এই অস্থিটুকু, এখানে দেখবা চারকোনা, এখানে অনেক সময় অনেকের খুব ফোলা থাকে, এটা হচ্ছে জাইগোম্যাটিক চারকোনা। নেজাল হচ্ছে আমাদের নাকের, আমরা যদি নাকের সামনের অংশটুকু হচ্ছে আমাদের জানি আমরা তরুণ অস্থি, তারপরে যদি আমরা দেখি তখন সেটা আমরা হচ্ছে অস্থি পাবো। তারপর নেজালের পর ভোমারও আমাদের হচ্ছে ভেতরের দিকে থাকে, ল্যাক্রিমা বোঝা যাচ্ছে চোখের আশপাশে থাকে, এবং প্যালাটাইন ভেতরে থাকে। তো এটা হচ্ছে আমাদের মুখমণ্ডলীয় অস্থি এবং সেটির সংখ্যা হচ্ছে 14টি। এবার পরীক্ষায় আসে যে কোনটি মুখমণ্ডলীয় অস্থি বা কোনটি করটিকার অস্থি, তখন এই দুটোর মধ্যে আমাদের প্যাচ লাগে। এটা যদি আমরা মনে রাখি, আশা করি হচ্ছে যে আমরা পারবো। আর হচ্ছে যে এভাবেই আসা সংখ্যাগুলো আসে 8টি, 14টি, এটাই। তো এবার আমরা আসি মেরুদণ্ড বা ভার্টিব্রাল কলাম বা স্পাইনাল কলাম। আমরা যেহেতু ভার্টিব্রেট প্রাণী, অবশ্যই আমাদের মেরুদণ্ড আছে, এজন্যই আমরা সবার থেকে আলাদা। এখন আমরা মেরুদণ্ডে যদি আসি, মেরুদণ্ড হচ্ছে আমাদের পেছনের দিকে, অর্থাৎ আমরা যে করটির অক্সিপিটাল বোন পড়েছিলাম, সেই অক্সিপিটালের বোনসের পরের থেকে এভাবে অ্যাটলাস অ্যাক্সিস এরকম করে করে একটু বাঁকিয়ে আমাদের পুরো মেরুদণ্ডটা কক্সিক্সে এসে শেষ হয়। এখন আমরা আসি মেরুদণ্ডের দৈর্ঘ্য কত। তাহলে পূর্ণবয়স্ক একজন মানুষের মেরুদণ্ড হচ্ছে পুরুষের ক্ষেত্রে 70 সেন্টিমিটার এবং নারীদের ক্ষেত্রে 60 সেন্টিমিটার। এখন আমরা আসি মেরুদণ্ডের অস্থি কয়টি।
মেরুদণ্ডের অস্থি হচ্ছে মোট 33টি। এখন সেই 33টি আমরা কিভাবে পড়বো দেখো, মোট 5টা শ্রেণীর মেরুদণ্ডের অস্থি রয়েছে, যেগুলো তাদের গঠন অনুযায়ী আলাদা করা হয়েছে এবং বিভিন্ন কারণেই হচ্ছে তাদের শেপটা এমন হয়েছে সেটি বলবো। তো প্রথমে আসি দেখো সার্ভাইকাল। সার্ভাইকাল বা হচ্ছে বক্ষদেশীয় গ্রীবাদেশীয় সেই কশেরুকা হচ্ছে 7টি। কিভাবে আমরা মনে রাখবো দেখো, সার্ভাইকালের 7 এবং 7 এভাবে 7টি মনে রাখতে পারি। তারপর আসি আমরা থোরাসিক বা বক্ষদেশীয়। দেখো আমরা বলছি থোরাসিক বা বক্ষদেশীয়, অর্থাৎ বক্ষ যদি ব ধরি আমরা আর বারোর ব একসাথে মিলে আমরা এভাবে মনে রাখতে পারি। অথবা থোরাসিক যদি আমরা ইংলিশে লিখি থোরাসিক, তখনও কিন্তু আমাদের টি আসছে, টিতে 12 যদি ধরি আমরা মনে করি, তাহলে হচ্ছে আমাদের পাচ্ছি থোরাসিক 12টি। তারপর আমরা আসি লাম্বার বা কোটিদেশীয়। লাম্বার অর্থাৎ আমাদের কোমরের দিকে যে ভার্টিব্রাটা বা কশেরুকাটা সেটা হচ্ছে 5টি, এবং স্যাক্রাল তারপরের যে অংশটুকু যেখানে আমাদের যেটাকে বলছে শ্রোণীদেশীয়, অর্থাৎ আমাদের শ্রোণী অস্থি চক্র যে অস্থিটার সাথে মিশে থাকবে সেটি হচ্ছে স্যাক্রাল ভার্টিব্রা। তারপর আসি কক্সিজিয়াল বা পুচ্ছদেশীয়, একদম নিচে স্যাক্রামের নিচে ছোট্ট করে 4টা অস্থি একীভূত হয়ে একটা গঠন করে। স্যাক্রালের ক্ষেত্রেও 5টা অস্থি একসাথে হয়ে প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে একটা গঠন করবে। তাহলে মোট ভার্টিব্রা হচ্ছে আমাদের 33টি। এটি পরীক্ষায় আসে 33টি, এটি গুরুত্বপূর্ণ। এখন আমরা আসি যদি ওদের বর্ণনায় আসি, আমরা একটি ভার্টিব্রা যদি প্রথমে দেখে নিই, একটি আদর্শ ভার্টিব্রায় দেখো ভার্টিব্রার 2টা অংশ থাকে। এটি হচ্ছে সেন্ট্রাম বা তার বডি, এই অংশটুকু, তারপর এইটুকু হচ্ছে তার আর্চ। আর্চের মধ্যে কি কি থাকে দেখো, প্রথমে মাঝখান বরাবর একটা হচ্ছে স্পাইনাস প্রসেস থাকে। আমরা যদি দেখো ভার্টিব্রাটাকে এভাবে আঁকি আমাদের, তাহলে দেখো এভাবে যদি আঁকি, তো এইগুলো যদি প্রত্যেকটা ভার্টিব্রার বডি হয়ে থাকে এবং এটা পিঠের দিকে হয়ে থাকে, তাহলে এভাবে হচ্ছে প্রত্যেকটা স্পাইনাস প্রসেস বের হবে। তারপর এর দুই পাশে দেখো, দুই পাশে 2টি প্রসেস থাকে, সেটা হচ্ছে ট্রান্সভার্স প্রসেস। ট্রান্সভার্স অর্থাৎ দুই পাশেই থাকবে, এবং ট্রান্সভার্স প্রসেসের মাথায় দেখো 2টি ফ্যাসেট থাকে দুই পাশে। এটি হচ্ছে কোস্টাল ফ্যাসেট, অর্থাৎ আমাদের যে রিবস বা কোস্টা বলে, যেটি আমরা পরশুকা বলে থাকি, সে পরশুকার হচ্ছে পেডিকলটা হচ্ছে যে এখানে এসে, টিউবারকলটা হচ্ছে এখানে এসে যুক্ত হবে, এবং বাকি দেহটা যুক্ত হবে ভার্টিব্রার বডির সাথে। অর্থাৎ আমাদের এই পেছন দিক থেকে হচ্ছে ভার্টিব্রাগুলো রিবসগুলো বের হয়ে এসে আমাদের সামনে স্টার্নামের সাথে যুক্ত হবে, এটা আমরা পড়বো। এখন আসি তারপর আর কিছু অংশ, যেমন এখানে হচ্ছে একটা ফোরামেন দেখতে পাচ্ছি আমরা। এই ফোরামেনটা কি? ফোরামেনটা হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন। সেটি কিভাবে গঠিত হচ্ছে, তার মানে এক পাশে বডি স্পাইনাস প্রসেস আর দুই পাশে হচ্ছে আমাদের পেডিকল ল্যামিনা। এখন পেডিকল ল্যামিনা যদি বলি, ল্যামিনা হচ্ছে প্রসেসের পেছনের দিকে এই অংশটুকু ল্যামিনা, আর পেডিকল হচ্ছে দেখো ট্রান্সভার্স প্রসেস আর বডির মাঝখানে এই জায়গাটুকু। এখন ভার্টিব্রাল ক্যানেল আসি। ভার্টিব্রাল ফোরামেন হচ্ছে এই বড় ছিদ্রটা, যেখান দিয়ে হচ্ছে আমাদের স্পাইনাল কর্ডটা চলে যাবে। অর্থাৎ একটার পর একটা ভার্টিব্রা যখন আসবে, এর মাঝখান দিয়ে আমাদের স্পাইনাল কর্ডটা যাবে, তারপর আসে আর কিছু স্নায়ু যাবে। এখন আমরা আসি এই ভার্টিব্রাল একটা ভার্টিব্রার ক্ষেত্রে সেটা হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন। যদি একটার পর একটা এরকম অসংখ্য ভার্টিব্রা একটার পর একটা ধরো লাগতেছে, তখন সেটা হচ্ছে অনেকগুলো পুরো একটা বড় লম্বা গর্ত তৈরি হবে, সেটা হচ্ছে ভার্টিব্রাল ক্যানেল। এখন আসি আরেকটি টার্ম তোমরা শুনেছো, ইন্টারভার্টিব্রাল ফোরামেন। সেটি কিভাবে গঠিত হয় দেখো, এই পাশে একটি খাঁজ আছে, এই পাশে একটি খাঁজ আছে। এখন একটার পর আরেকটা ভার্টিব্রা যখন এভাবে যুক্ত হবে, একটার পর একটা যুক্ত হলে পাশের খাঁজে এখানে ল্যামিনার পাশে বা পেডিকলের পাশে এখানে একটি গর্ত তৈরি হবে না, সেটাই হচ্ছে ইন্টারভার্টিব্রাল ফোরামেন। সেটি আমরা কিভাবে মনে রাখতে পারি, সেটি দিয়ে কি যায়, সেটি দিয়ে হচ্ছে আমাদের যে স্পাইনাল কর্ড থেকে আমরা তো জানি 31 জোড়া স্পাইনাল নার্ভ বের হয় দুই পাশে, সেই নার্ভগুলো হচ্ছে এই ছিদ্র দিয়ে দিয়ে নার্ভ এবং তার সাথে রক্তবাহিকা এদেরকে নিয়ে একসাথে হচ্ছে আমাদের যাবে, অর্থাৎ সুষুম্না স্নায়ু বলি আমরা যেটাকে, যেটা স্পাইনাল কর্ড থেকে বের হয়ে দুই পাশ দিয়ে চলে যাবে। এখন আমাদের কিছু ইনফরমেশন জানার দরকার আমাদের ভার্টিব্রাগুলো থেকে, প্রত্যেকটার স্পেশালিটি থেকে, এবং এগুলো আমাদের পরীক্ষায় আসে। প্রথমে যদি আমরা আসি সার্ভাইকাল, দেখো সার্ভাইকালের ট্রান্সভার্স প্রসেস হচ্ছে খাটো, অর্থাৎ এই জিনিসগুলো থাকে সার্ভাইকালের ক্ষেত্রে ছোট, এগুলো থাকে ছোট। এখন তারপর আসি ট্রান্সভার্স ফোরামেন, অর্থাৎ আমরা নর্মালি যে আদর্শ কশেরুকা দেখেছি এখানে কিন্তু ট্রান্সভার্স প্রসেসে কোনো ফোরামেন বা কোনো ছিদ্র দেখতে পাইনি, কিন্তু এটার ক্ষেত্রে ট্রান্সভার্স ফোরামেন থাকে। অর্থাৎ এই যে লম্বা যে অংশগুলো এগুলোতে হচ্ছে আরো 2টি ছিদ্র থাকে, এখান দিয়েও নার্ভ যাবে। তারপর আসে একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যে দ্বিতীয় থেকে ষষ্ঠ স্পাইনাস প্রসেস হচ্ছে দ্বিখণ্ডিত।
আমরা নর্মালি স্পাইনাস প্রসেসে কিন্তু একটা ভাগই দেখেছি। তখন হয় কি স্পাইনাস প্রসেসটা এরকম হয়, এরকম দ্বিখণ্ডিত থাকে। অনেকটা সাপের লেজ আমরা দেখেছি, সাপের জিহ্বার মতো, অর্থাৎ দ্বিখণ্ডিত থাকে, এটি আসে মাথার পেছন দিকে। এখন এই সার্ভাইকাল ভার্টিব্রার কিছু স্পেশালিটি আছে, অর্থাৎ ভার্টিব্রার শুরুতেই কিছু স্পেশালিটি আছে। সেটি কেন দেখো, প্রথম হচ্ছে অ্যাটলাস, যে প্রথম যে সার্ভাইকাল ভার্টিব্রাটা সেটি হচ্ছে অ্যাটলাস। এবং অ্যাটলাসের এটি পরীক্ষা আসে, আলাদা যেহেতু একটি নাম আছে অ্যাটলাস। অ্যাটলাসের স্পেশালিটি হচ্ছে অ্যাটলাসের যে ছিদ্রটা পুরো রিং এর মতো, এই জিনিসটা রিং এর মতো, এবং ট্রান্সভার্স প্রসেস হচ্ছে খাটো, অর্থাৎ পুরো বডি তো তেমন নেই তেমন কিছু, কিন্তু হচ্ছে যে ফোরামেনটা অনেক বড় হচ্ছে। কেন বড় হচ্ছে আমরা পড়বো এরপর। অক্সিপিটাল একটি ফোরামেন রয়েছে, ফোরামেন ম্যাগনা, অর্থাৎ বড় একটি ছিদ্র দিয়ে আমাদের যে ব্রেনের যে স্পাইনাল কর্ডটা মেডুলার পরে, যেটি আমাদের অর্থাৎ কেন্দ্রীয় মস্তিষ্কের পরে, যেটির তার যে কন্টিনিউশন, অর্থাৎ কেন্দ্রীয় মস্তিষ্কের পরে যে আমাদের মস্তিষ্কটা, সেটা হচ্ছে আমাদের তখন সেই ফোরামেন ম্যাগনামের পরে এই অ্যাটলাসের ফোরামেন দিয়ে ভার্টিব্রাল ক্যানাল দিয়ে বের হয়ে আসবে, যেটা হচ্ছে খুবই বড় এবং হচ্ছে আংটির মতো। আংটির মতো হলেই তো একটা কিছু আমরা এখন দিয়ে যেতে পারবে এটি। তারপর আসে অ্যাক্সিস। অ্যাক্সিস কি? অ্যাক্সিস হচ্ছে, অ্যাক্সিসের স্পেশালিটি কি? অ্যাক্সিস হচ্ছে ওডন্টয়েড প্রসেস থাকে, অর্থাৎ এর দুপাশে দুটি ছোট ওডন্টয়েড প্রসেস থাকে। এটি পরীক্ষা এমসিকিউ হিসেবে আসে। এবং একইভাবে অ্যাক্সিস যেহেতু 2 নাম্বার হচ্ছে সার্ভাইকাল ভার্টিব্রা, তাহলে এটাতে হচ্ছে দ্বিতীয় থেকে ষষ্ঠটা হচ্ছে দ্বিখণ্ডিত থাকবে স্পাইনাস প্রসেসটা, এটি আসে। তারপর আসি ভার্টিব্রাল প্রমিনেন্স। প্রমিনেন্স অর্থাৎ বোঝাই যাচ্ছে খুব একটা কিছু থাকবে যেটা খুব প্রমিনেন্ট হয়ে যাবে। সেটা কি? সেটা হচ্ছে তার স্পাইনাস প্রসেস। দেখো 7 নাম্বার স্পাইনাস প্রসেসের ক্ষেত্রে এটি খুবই প্রমিনেন্ট হয়ে যায়। আমরা যদি মাথাটা নিচে করি, ঘাটটা দেখবে, এখানে যদি হাত দাও গলার অর্থাৎ গ্রিভার মধ্যে পেছনের দিকে দেখো একটা ভার্টিব্রাল খুবই প্রমিনেন্ট হয়ে যাবে, তোমার হাতে ধরা যাবে। সেটি হচ্ছে এই ভার্টিব্রাল প্রমিনেন্স বা C7, অর্থাৎ সার্ভাইকাল 7 ভার্টিব্রা, এটি আসে। তারপর আমরা আসি থোরাসিক ভার্টিব্রাতে। থোরাসিক বা বক্ষদেশীয়, আমরা যেটার সাথে খুব পরিচিত এবং একটা আদর্শ কশেরুকার মতো, সেটি কিরকম থাকে? তার সেন্ট্রাম মাঝারি আকৃতির থাকে। আমরা জানি যে কোনো কিছুকে আমরা আদর্শ কখন ধরি, এটা একটা পরিমিত পরিমাণে থাকবে, খুব অতিরিক্ত কোনো কিছু থাকবে না বা খুব কম কিছু থাকবে না। তারপর এটা হৃৎপিণ্ড আকৃতি। দেখো এটার বডিটা দেখো হৃৎপিণ্ড আকৃতির অনেকটা। সেটা কিভাবে মনে রাখতে পারি? দেখো থোরাসিক রিজন, থোরাসিক রিজনে আমরা কিন্তু কি থাকে? হৃৎপিণ্ড বা হার্ট থাকে, সেভাবে আমরা মনে রাখতে পারি। তারপর এখানে একটা স্পেশাল আছে, ক্যারেক্টারিস্টিক হচ্ছে ওর কোস্টাল ফ্যাসেট। কোস্টাল ফ্যাসেট অর্থাৎ ফ্যাসেট মানে আমরা যে কোনো কিছুর বুঝাই যে এটা একটা জায়গা, একটা অবতল জায়গা যেখানে কিছু লাগবে। যে দেখো ট্রান্সভার্স প্রসেসর একটি অবতল জায়গা বা ফাঁকা জায়গা রয়েছিল খাজের মতো, সেটি হচ্ছে ওর কোস্টাল ফ্যাসেট। এই ফ্যাসেটটি কেন দরকার? কারণ দেখো এখান থেকে যখন রিপসটা যাবে সামনে গিয়ে আমাদের হচ্ছে যে স্টারনামের সাথে মিলিত হবে, তখন এই রিপসের যে টিউবারকল অংশটুকু সেটি হচ্ছে এই কোস্টাল ফ্যাসেটে এসে যুক্ত হবে এবং তার বডির সাথে হচ্ছে তার মাথাটা যুক্ত হবে ভার্টিব্রার। সেজন্য হচ্ছে এখানে কোস্টাল ফ্যাসেট খুবই গুরুত্বপূর্ণ। অন্যগুলোতে কোস্টাল ফ্যাসেট নাই কেন? কারণ হচ্ছে যে অন্যগুলোতে আমাদের রিপস যুক্ত হচ্ছে না, শুধু এই ভার্টিব্রার সাথে হচ্ছে আমাদের রিপস যুক্ত হচ্ছে। আর স্পাইনাল প্রসেস স্বাভাবিক যেমন হয় লম্বা সরু সেরকমই থাকবে। এবার আসি আমরা লাম্বার ভার্টিব্রা বা লাম্বার কশেরুকাতে। লাম্বার কশেরুকা দেখতে কেমন হবে? বৃক্কের মতো। এটা আমরা কিভাবে মনে রাখতে পারি? দুভাবে মনে রাখতে পারি। প্রথমত লাম্বার রিজিয়নে আমাদের বৃক্কটা থাকছে, আমরা বলেছিলাম পিঠের দিকে, অর্থাৎ মানবদেহের পেছনের দিকে। এখন আরেকটা ভাবে মনে রাখতে পারি যে বডিটা সেন্ট্রামটা হচ্ছে বৃক্ক আকৃতির একটি যুক্তবর্ণ, লাম্বারও একটি যুক্তবর্ণ আছে, ককিক্সও যুক্তবর্ণ আছে, কিন্তু ককিক্সের তেমন সেন্ট্রামই নেই। তো আর হচ্ছে যেহেতু এটা একটা আর ভার্টিব্রার মধ্যে সবচেয়ে বড়, খুব ভালো বোঝা যায় কিন্তু এই লাম্বার ভার্টিব্রা, বেশ বড় দেহটা, তখন তার মানে হচ্ছে এক্সট্রা কিছু নিশ্চয়ই থাকবে। তো এক্সট্রা কিছুই হচ্ছে ওর ম্যামিলারি আর অ্যাক্সেসরি প্রসেস, যেগুলো হচ্ছে ওর এখানটাতে থাকবে, ট্রান্সভার্স প্রসেস এবং পেডিকলের এখানে। তারপর আসি আমরা স্যাক্রামে। স্যাক্রামে কি হয়েছে? দেখো 5টা বোনস হচ্ছে একসাথে হয়ে গিয়েছে, অর্থাৎ আমরা যখন এভাবে দেখবো আমাদের হিপ বোনটা যখন এভাবে দেখবো, তখন এখানে দেখবো একটা বোনস আছে। এখানে হিপ বোনটা পেছনের দিকে যে বোনসটা আছে এটি হচ্ছে স্যাক্রাম, এবং এই স্যাক্রামের অংশটা কেমন? অর্থাৎ 5টা ওর সেন্ট্রাম বা বডি একসাথে হয়ে গিয়েছে, আর আশপাশের গুলো এরকম হয়ে একটা হচ্ছে মাঝখানে সামনের দিকে একটা অংশ তৈরি করেছে, সেটা হচ্ছে প্রমন্টরি, স্যাক্রাল প্রমন্টরি।
এছাড়া হচ্ছে স্যাক্রামে 4টি ছিদ্র রয়েছে এবং এই ছিদ্রগুলো দিয়েও নার্ভ যায় 4 জোড়া স্যাক্রাল ছিদ্র, যেটা অঙ্কীয় এবং পৃষ্ঠ দুই পাশে একসাথে। এটা হচ্ছে স্যাক্রাল প্রমন্টরি। তো এভাবে হচ্ছে আমাদের কঙ্কালতন্ত্রটা হচ্ছে কঙ্কালতন্ত্রের মেরুদণ্ডের অংশটুকু হচ্ছে গঠিত হচ্ছে, যেখানে মোট অস্থির সংখ্যা 33টি। এবং এভাবে পরীক্ষা আসতে পারে যে কোস্টাল ফ্যাসেট বা কোস্টাল ফ্যাসেট কোন কশেরুকার অংশ, বা এরকম ইনফরমেশন দিয়ে দিতে পারে নিচের কোনটি লাম্বার কশেরুকার ক্ষেত্রে সত্য নয়, বা ম্যামিলারি অ্যাক্সেসরি প্রসেস কোথায় থাকে, বা দ্বিতীয় ষষ্ঠ স্পাইনাস প্রসেস দ্বিখণ্ডিত থাকে কোন ভার্টিব্রাল ক্ষেত্রে। এখন দেখো প্রথম দিকে যেহেতু ভার্টিব্রাল ফোরামেনগুলো বড় থাকছে, তার মানে আমাদের স্পাইনাল কর্ডটা যাতে বের হতে সুবিধা হয়, এজন্য হচ্ছে আমাদের গঠনগুলো এরকম। এখন এই মেরুদণ্ডের গঠন যেরকম থাকে আমাদের কিন্তু সেভাবে হচ্ছে মেরুদণ্ড হচ্ছে আমরা একটু নাড়াচাড়া করে বসতে পারি, অর্থাৎ মুভমেন্ট হচ্ছে। সে জয়েন্ট আমরা পরে পড়বো, এখানে হচ্ছে যে এইটুকুই। তো এখন আমরা আসি মেরুদণ্ডের বিভিন্ন অস্থি চক্র, অর্থাৎ অনেকগুলো অস্থি নিয়ে বিভিন্ন ভাবে আলোচনা করেছে, এখন আমরা সেটাতে আসবো। প্রথমে যদি আসি বক্ষ অস্থি চক্র, বক্ষ অস্থি চক্রের প্রধান এবং প্রথম হচ্ছে বোনস যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে স্টার্নাম, এবং এরপর আসবে পরশুকা বা রিবস। এখন আমরা আসি স্টার্নাম কি। স্টার্নাম দেখো আমাদের বক্ষ অস্থি চক্র, তার মানে কতটুকু অংশ, অর্থাৎ আমাদের বক্ষের যে অংশটুকু। প্রথমে আমরা যদি এখানে হাত দিয়ে একটি বোনস দেখতে পাবো লম্বা, খুব পাতলা, স্ক্রিন নিচেই থাকছে, সে অস্থিটি হচ্ছে স্টার্নাম। এখন স্টার্নামের হচ্ছে আমাদের কি আসে পরীক্ষায়, স্টার্নামের অংশগুলো আসে। স্টার্নামের কি কি অংশ রয়েছে, স্টার্নামের হচ্ছে প্রধানত 3টি অংশ আলোচনা করা হয়, সেটি হচ্ছে ম্যানোব্রিয়াম, দেহ এবং জিফয়েড প্রসেস। ম্যানোব্রিয়াম কোনটি, স্টার্নামের উপরে দেখবা যে এরকম 4 কোণা একটি অংশ রয়েছে, সেটি হচ্ছে ম্যানোব্রিয়াম। এরপর আসে দেহ, অর্থাৎ এই অংশটুকু যেখানে হচ্ছে আমাদের রিবস গুলো যুক্ত হবে। তারপর আমরা আসি জিফয়েড প্রসেস, নিচে ছোট্ট করে একটা অংশ থাকে, সেটি হচ্ছে জিফয়েড প্রসেস। এখন দেখো স্টার্নামের উপরে এই জায়গাটুকুকে বলা হয় জুগুলার নচ, এটা আমরা হাত দিলে এখানে দেখতে পাবো জুগুলার নচ, অর্থাৎ গলা বরাবর একদম মাঝে জুগুলার নচ। এরপর আসি স্টার্নামের তারপর বডিতে হচ্ছে আমাদের, তার মানে রিবস গুলো এসে পেছন থেকে যুক্ত হচ্ছে, তারপর জিফয়েড প্রসেস, তারপর একটা হচ্ছে যে এটা আমরা কিভাবে তাহলে মনে রাখবো এই অংশগুলো, দেখো আমরা এইভাবে মনে রাখতে পারি যে জু মানে জিরাফ। এখন আসো দেখো আমরা যখন চিড়িয়াখানায় যাই, চিড়িয়াখানায় কিন্তু এই প্রাণীটার কথা আমরা প্রায় বলি যে জিরাফ, এই অংশটা আমরা বলে থাকি যে মানে জিরাফ প্রাণীটা কিন্তু আমরা দেখি সহজে গেলে জুতে। এখন আসো জু মানে জিরাফ কিভাবে, কোনটা কি, জু মানে দেখো জুগুলার নচ, মানে ম্যানোব্রিয়াম, এবং জিরাফ মানে জিফয়েড প্রসেস, এভাবে আমরা মনে রাখতে পারি। তারপর আসো এবার আমরা পরশুকাতে আসি। পরশুকা বা রিবস এর সংখ্যা কত, 12 জোড়া। এটি কিন্তু ইম্পর্টেন্ট যে পরশুকা বা রিবস হচ্ছে 12 জোড়া, এটি আসে। এভাবে আমরা মনে রাখবো, এক পাশে 12টি, অন্য পাশে 12টি। এখন এর মধ্যে আবার স্পেশালিটি আছে, দেখো রিবস এর অংশগুলো আমরা যদি দেখি, এটা হচ্ছে রিবস এর মাথা। এই মাথাটা কোথায় লাগবে, আমরা পড়েছি না ভার্টিব্রা, সেই ভার্টিব্রা হচ্ছে বডির সাথে লাগবে, সেন্ট্রাম বা বডির সাথে। তারপর আমার একটা ছোট্ট নেক আছে, আমরা যে কোনো বোনস দেখবো মাথা একটা ধরে, তারপর এইভাবে যদি আমরা এটাকে বোনস ধরি, এই অংশটুকু ধরা মাথা, যেখানে লাগছে এই জায়গাটাকে আমরা নেক বলছি। তারপর আসো এই অংশটুকু হচ্ছে টিউবারকল, এই টিউবারকল দিয়ে হচ্ছে সে হচ্ছে ভার্টিব্রাল ট্রান্সভার্স প্রসেসে যুক্ত হবে। আর বাকি এই পাশের অংশটা তাহলে এসে আমাদের এখানে যুক্ত হবে স্টার্নামে, এভাবে এভাবে যুক্ত হবে। তারপর আমরা আসি পরশুকার তাহলে প্রথম 7 জোড়া, এখানে আবার একটা স্পেশালিটি আছে পরশুকার ক্ষেত্রে। প্রথম 7 জোড়া হচ্ছে ওরা সঠিকভাবে হচ্ছে ভার্টিব্রা থেকে শুরু হয়ে এখানে এসে স্টার্নামের সাথে এসে যুক্ত হচ্ছে, কিন্তু 8ম থেকে 12 এই জোড়াগুলো হচ্ছে এভাবে যুক্ত হচ্ছে না। কি হচ্ছে, 8ম, 9ম, 10ম এই 3টি হচ্ছে কোস্টাল আর্চ গঠন করছে, অর্থাৎ এদের সামনের ভাগে এসে আগের যে পরশুকা তার তরুণাস্থির সাথে মিলে একসাথে একটা আর্চ তৈরি করছে, অর্থাৎ একটা কার্ভ তৈরি করে তারপর একসাথে এসে ওরা এভাবে যুক্ত হচ্ছে 3টি। তারপর 11 আর 12 নাম্বারটা হচ্ছে ভাসমান পরশুকা বলা হচ্ছে। কারণ কি, কারণ এরা হচ্ছে সামনে এসে আর স্টার্নামের সাথে যুক্ত হচ্ছে না, ডিরেক্ট হচ্ছে আমাদের মাংসপেশিটাতে উন্মুক্ত থাকছে উদরগহ্বরে। এ হচ্ছে আমাদের পরশুকা। এটি পরীক্ষায় আসে যে কোস্টাল আর্চ গঠন করে কোনটি, আসল পরশুকা কেন বলছে প্রথম 7 জোড়াকে, কারণ সেটি আমাদের স্টার্নামের সাথে এসে যুক্ত হচ্ছে। এবার আমরা আসি আমাদের বক্ষপিঞ্জরের আরো অন্যতম 2টি গুরুত্বপূর্ণ অস্থি, সেটি হচ্ছে স্ক্যাপুলা এবং ক্ল্যাভিকল।
প্রত্যেক পাশে এই জায়গাটায় আমরা যদি হাত দিই তাহলে দুই পাশে দুটি স্ক্যাপুলা এবং সামনের এই জায়গায় যে এভাবে লম্বা দুটো অস্থি রয়েছে ভাবে প্রস্থ ভাবে, সেটি হচ্ছে ক্ল্যাভিকল। এখন আসি স্ক্যাপুলা। প্রথমে স্ক্যাপুলা হচ্ছে দেখো একটা ত্রিকোণাকার অস্থি। সেই স্ক্যাপুলা হচ্ছে কিছু ফসা আছে, কিছু প্রসেস আছে যেগুলো ভর্তি পরীক্ষায় আসে। এখন সেটা আমরা কিভাবে মনে রাখবো সেটা হচ্ছে দেখো, প্রথমে হচ্ছে আমরা ফসাগুলোতে যদি আসি, স্টার্নামের স্ক্যাপুলার সামনের অংশটা হচ্ছে কোস্টাল তল। দেখো স্ক্যাপুলা কোস্টাল তল। এখন দেখো এই কোস্টাল তল যদি সামনের অংশ হয় তাহলে পেছনে নিশ্চয়ই আরেকটা তল আছে। হ্যাঁ, পেছনের অংশে হচ্ছে কোরাকয়েড প্রসেস এবং অ্যাক্রোমিয়াল প্রসেস থাকবে। এখন আমরা এটা কিভাবে মনে রাখতে পারি, দেখো স্ক্যাপুলা, এখান থেকে আমরা কোস্টা পাচ্ছি, কোরাকয়েড মানে মিল আছে দেখো ক দিয়ে শব্দগুলো, আর সুপ্রাস্পাইনাস স্পাইনাস স্ক্যাপুলা মিলে, এভাবে হচ্ছে আমরা মনে রাখতে পারি। তারপর আসি আমরা হচ্ছে তাহলে এখানে আরেকটি স্পেশালিটি হচ্ছে গ্লেনয়েড গহ্বর। দেখো গ্লেনয়েড গহ্বরের কাজ কি? গ্লেনয়েড গহ্বরটা হচ্ছে ওর পেছনের দিকে, এখন এটার সাথে এসে আমাদের হিউমেরাসের হেড যুক্ত হবে, অর্থাৎ আমাদের যে এই অস্থি সন্ধিটা এটি গঠিত হবে। হিউমেরাসের মাথা যখন এখানে এসে লাগবে তখন দেখো, তখন এখানে তাহলে একটা অস্থি সন্ধি হচ্ছে, এটা আমাদের শোল্ডার জয়েন্ট। এখন তারপর আসি আমরা যে কোরাকয়েড প্রসেস এবং অ্যাক্রোমিয়াল প্রসেস, এগুলো হচ্ছে তাহলে কোথায় লাগবে? ওর ক্ল্যাভিকলে গিয়ে লাগবে এবং গ্লেনয়েড গহ্বরটা হিউমেরাসের সাথে মিলবে। এখন আসো ক্ল্যাভিকল। ক্ল্যাভিকল দেখো একটা লং বোন, কিন্তু থাকে হচ্ছে অনুলম্ব ভাবে, অর্থাৎ ট্রান্সভার্সলি ক্ল্যাভিকল। এখন ক্ল্যাভিকল দেখতে কিরকম? ক্ল্যাভিকল অনেকটা ইটালিক এফ এর মতো, এটা বলা হয়ে থাকে, বইও আছে এবং পরীক্ষাটি আসে। যে কোনো কিছু দেখবা মেডিকেল অ্যাডমিশন হচ্ছে সংখ্যা ভিত্তিক জিনিসগুলো বেশি আসবে, কারণ সেগুলো দিয়ে তোমাকে সহজে কনফিউজ করা সম্ভব। তারপর অক্ষর ভিত্তিক, আমরা এর আগে বারবার বলছি যে ম্যান্ডিবল ইউ আকৃতি, ক্ল্যাভিকল এফ আকৃতি, এরকম প্লাস সংখ্যা ভিত্তিক যেগুলো আছে এগুলো খুব ইম্পর্টেন্ট। এবার আমরা আসি, ক্ল্যাভিকল আবার দুটো অংশ রয়েছে, একটি হচ্ছে স্টার্নাল প্রসেস, একটি অ্যাক্রোমিয়াল প্রসেস। স্টার্নাল প্রসেস দিয়ে সহজে বুঝতে পারছি আমরা এখানে এসে ক্ল্যাভিকলটা লাগবে স্টার্নামের সাথে। আর যে অ্যাক্রোমিয়াল প্রসেস, যেহেতু অ্যাক্রোমিয়াল প্রসেস হচ্ছে আমাদের স্ক্যাপুলা তো রয়েছে, তার মানে হচ্ছে আমাদের পেছনের দিকে যে স্ক্যাপুলা সেটি হচ্ছে সামনের ক্ল্যাভিকলের সাথে যুক্ত হবে, অর্থাৎ এখানে তিনটি জিনিস যুক্ত হচ্ছে, স্ক্যাপুলা, ক্ল্যাভিকল এবং এখানে এসে হিউমেরাস। তারপর আমরা আসি ক্ল্যাভিকলকে কি বলা হয়। একটা প্রচলিত আছে যে কলারের মতো, অনেকটা ছেলেরা শার্ট পরে, শার্টের কলারের মতো হচ্ছে ক্ল্যাভিকল বোন দুটি দুই পাশে এবং সামনে রয়েছে। ছেলেদের ক্ষেত্রে এটাকে কলার বোন বলছে এবং মেয়েদের ক্ষেত্রে এটাকে বিউটি বোন বলছে। এটা দেখা গেলে বুঝে গেলে মেয়েদের সুন্দর লাগে, তাই। তারপর আমরা আসি শ্রোণী অস্থি চক্রে। শ্রোণী অস্থি চক্রে হচ্ছে তিনটি অস্থি নিয়ে গঠিত, একটি হচ্ছে ইলিয়াম, একটি ইসচিয়াম এবং একটি পিউবিস। এখন দেখো আমরা যদি এটাকে একটা শ্রোণী অস্থি চক্র ধরি, এর পেছনের অংশটা কি রয়েছে? দেখো পেছনের অংশটাতে রয়েছে স্যাক্রাল এবং ককিক্স বোন, কশেরুকা। আর সামনের অংশটুকুতে দুই পাশে দুটি হিপ বোন। এই শ্রোণী অস্থি চক্রের বোনসটাকে বলা হয় হিপ বোন, একসাথে তিনটা বোনস একসাথে। এরকম বলা হয় যে মেডিকেলে যে এই বোনসটা পারবে, আমাদের তো হচ্ছে হার্ড পার্ট এবং সফট পার্ট দুটো পার্ট থাকে। তো হার্ড পার্টের ক্ষেত্রে হচ্ছে যে এরকম বোনস থাকে, বিভিন্ন অংশের বোনস থাকে আলাদা আলাদা, সেগুলো ধরে ধরে আমাদের স্যারকে বলতে হয় অ্যানাটমিক্যাল পজিশনে, সেগুলো তোমরা পরে জানবা। তো সেটার ক্ষেত্রে হচ্ছে এই হিপ বোনটা এত কমপ্লেক্স যে বলা হয় যে হিপ বোন যে পারে সে হচ্ছে মানব স্কেলেটাল সিস্টেমে, হিউম্যান স্কেলেটাল সিস্টেমের সব বোনসই পারবে। তো তোমাদের জন্য এত কিছু লাগে না, এখানে শুধু নামগুলো জানবা আর হচ্ছে যে অ্যাসিটাবুলাম নামক একটি গহ্বর, সেটা আমরা জানছি। তো প্রথম হচ্ছে ইলিয়াম। ইলিয়াম হচ্ছে এই অংশটুকু, একবার ডানার মতো দুটি শাখায়, আমাদের কোমরে যদি হাত দিই অনেকেরই বোঝা যায়, হাত দিলে দেখবা ইলিয়াক ক্রেস্ট পাওয়া যায়, অর্থাৎ ইলিয়াকের উপরে একটা ক্রেস্টের মতো আছে, ওটি বোঝা যায়। তারপর হচ্ছে ইসচিয়াম। ইসচিয়াম হচ্ছে এই নিচের দিকের অংশটুকু, যেখানে আমরা ভর দিয়ে বসি, আমরা বসে বলি না অনেক সময় আমাদের ব্যথা হয়ে গেল, সেটি হচ্ছে ইসচিয়ামের উপর ভর দিয়ে আমরা বসি। আর পিউবিস হচ্ছে আমাদের সামনের দিকের এই অংশটুকু, সামনের যে হাত দিলে পাওয়া যাবে বোনসটুকু, সেটি হচ্ছে পিউবিস। এখন দেখো আরেকটি অংশ থাকে অ্যাসিটাবুলাম। আমরা দেখেছি স্ক্যাপুলার ক্ষেত্রে হচ্ছে গ্লেনয়েড গহ্বর, হিউমেরাসের জন্য, তার মানে হচ্ছে আমাদের এই হিপ বোনের ক্ষেত্রে এরকম একটা গহ্বর লাগবে, কারণ আমাদের ফিমারের হেড যুক্ত হবে এবং এখানে একটি জয়েন্ট হয়, বল ও কোটর ধরনের জয়েন্ট। তো সেখানে গহ্বরটার নাম হচ্ছে অ্যাসিটাবুলাম, এটি পরীক্ষায় আসে এবং এই গ্লেনয়েড গহ্বরও আসে, এই দুটি আমাদের জানা খুবই দরকার। এখন সেই অ্যাসিটাবুলাম হচ্ছে দুটি কোটরের মতো অবস্থা বা অবতল অংশ, একটা ভাঁজের মতো, সেখানে হচ্ছে আমাদের ফিমারের হেড এসে যুক্ত হবে। এভাবে হচ্ছে মোটামুটি শ্রোণী অস্থি চক্রের যে হিপ বোনটা, অর্থাৎ পেছনে স্যাক্রাম, ককিক্স,
দুই পাশে ইলিয়াম, সামনে পিউবিস, নিচে ইসচিয়াম, এভাবে একটা পেলভিক গার্ডল তৈরি হচ্ছে। এখন দেখো এই যে অ্যাঙ্গেলটা নিচের দিকে পেলভিক গার্ডল, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে হচ্ছে একটু 90 ডিগ্রি থাকে এবং মহিলাদের ক্ষেত্রে 120 ডিগ্রি থাকে। এই যে আর্চটা কেন? কারণ মহিলারা তো হচ্ছে গর্ভধারণ করে, তার জন্যই এভাবে হয়েছে। এরকম বিভিন্ন ভাবে হচ্ছে আমরা পুরুষ এবং নারীর দেহের কঙ্কালতন্ত্র কিন্তু আলাদা করতে পারি, যেহেতু পুরুষাঙ্গ কঙ্কালটা একটু বেশি সুগঠিত হয়ে থাকে এবং আরো কিছু অংশ থেকে। এখন আমরা হাত এবং পায়ের অস্থি সম্পর্কে জানবো। তো প্রথমে যদি আসি, আমরা দেখতে পাচ্ছি হাতের প্রথমে কোন অস্থিটি আমরা পড়বো? হিউমেরাস, অর্থাৎ আমাদের এই অস্থিটি আমরা পড়বো। এখন দেখো হিউমেরাসটা একটা লংবন, লংবন মানে হচ্ছে যেটা আমাদের অনুলম্ব অক্ষতা থাকবে, সেটি হচ্ছে লংবন। শুধু আমরা যে পড়েছি ক্লাভিকল, সেটি একটি ব্যতিক্রমী লংবন, কারণ সেটি আমাদের আনুভূমিক ভাবে থাকে। এখন আমরা আসি হিউমেরাসের অংশগুলো যদি আগে আমরা জানি। প্রথমে একটা ওর মস্তক বা মাথা থাকবে গোল, যেটা হচ্ছে স্ক্যাপুলার গ্লেনয়েড গহ্বরে গিয়ে আমাদের শোল্ডার জয়েন্টটা ফর্ম করবে। তারপরে দেখো মাথার পরে এই অংশটুকু হচ্ছে ওর নেক বা অ্যানাটমিক নেক। অ্যানাটমি তোমরা হচ্ছে মেডিকেলে যখন যাবা ফার্স্ট ইয়ারই পড়বা যে অ্যানাটমি হচ্ছে এরকম দুটো পার্ট থাকে, একটা হার্ড পার্ট যেটা তো হচ্ছে এরকম স্কেলেটাল সিস্টেমটাকে নিয়ে পড়া হয়, এবং সফট পার্টে বাকি সব অঙ্গগুলোকে নিয়ে পড়া হয়। তো সে অনুযায়ী হচ্ছে এটাকে বলা হচ্ছে অ্যানাটমিক, হচ্ছে তার হচ্ছে গ্রীবা। এখন আসি অ্যানাটমি মানে স্ট্রাকচার অফ হিউম্যান বডি। এখন এখানে হচ্ছে এজন্য এটা অ্যানাটমিক গ্রীবা। এখন এরপরে ওর একটি অংশ থাকে, তার মানে দেখো এটা যদি মাথা হয়ে থাকে এবং মাথাটা যেখানে লাগছে এটাই গ্রীবা, এই মার্কারটার ক্ষেত্রে সেটাই গ্রীবা, অ্যানাটমিক গ্রীবা। তারপরে আবার দেখো এই জায়গাটুকুতে একটা অংশ থাকে, সেটাকে বলা হচ্ছে সার্জিক্যাল গ্রীবা। কেন সার্জিক্যাল গ্রীবা বা ঘাড় কেন বলা হচ্ছে? কারণ যখন অ্যাক্সিডেন্ট হয় তখন হিউমেরাসের এই জায়গাটা বেশি ভালনারেবল, অর্থাৎ এখানে ভাঙতে পারে, এজন্য এটাকে সার্জিক্যাল গ্রীবা বলছে। তারপর দেখো একটা স্পেশাল জিনিস থাকে হিউমেরাসের ক্ষেত্রে, এরকম করে ডেলটয়েড রিজ মানে যে কোনো একটা উঁচা অংশ, যেটা অমসৃণ এরকম বোঝায়। তো সেই রিজটা থাকার কি দরকার? রিজটাতে হচ্ছে মাসেলটা সংযুক্ত হচ্ছে। আমরা এর আগে প্রথমেই বলেছি যে আমাদের স্কেলেটাল সিস্টেমের অন্যতম একটি ফাংশন হচ্ছে পেশি সংযোজন করা, অর্থাৎ মাসেলটাকে ধরো কোনো মাংসের সাথে মাসেল লাগছে না, তাহলে তো মাসেল ঝুলে থাকবে, মাসেল তো কিছু একটার সাথে লেগে থাকতে হবে। সেটাই হয় হচ্ছে এই ডেলটয়েড রিজটা মাসেলটাকে সংযুক্তি দেয়। এখন আমরা আসি কি মাসেল আমরা এখানে জানি, বাইসেপস, ট্রাইসেপস, আমরা পরবর্তীতে পড়বো। এখন আসি কিছু স্পেশাল জিনিস হিউম্যানাসের। যদি আমরা নিচের দিকে আসি, দেখো এই যে এগুলো হচ্ছে এপিকন্ডাইল, তার উপর হচ্ছে কন্ডাইল এবং মাঝখানের অংশটা হচ্ছে ট্রক্লিয়া। এগুলো কেন আমরা জানবো? কারণ এর পরবর্তীতে হচ্ছে রেডিয়াস আলনা এগুলোতে এসে যুক্ত হবে। কিভাবে যুক্ত হবে? অবশ্যই একটা খাঁজ বা অবতল অংশ বা একটা ফসা যেটাকে আমরা বলি থাকতে হবে, না হলে তো যুক্ত হতে পারবে না। সেটি কি থাকবে? সেখানে দেখো তিনটা ফসা থাকে, অলিক্রেনন ফসা, কর্নয়েড ফসা এবং হচ্ছে রেডিয়াল ফসা। দেখো অলিক্রেনন এবং কর্নয়েড ফসা, তার মানে কোনো একটা প্রসেসে সেখানে লাগবে ফসাতে। প্রসেস মানে কোনো একটা বাড়তি অংশ প্রবৃদ্ধি, এবং ফসা মানে কোনো একটা অবতল অংশ বা খাঁজ যেটার মাঝখানে এসে লাগবে। এখন দেখো কর্নয়েড এবং অলিক্রেনন ফসা যেহেতু আছে, প্রসেসও নিশ্চয়ই থাকবে। সেটি কোথায় আছে? সেটি আছে দেখো আলনাতে। আলনাতে কি আছে? কর্নয়েড এবং অলিক্রেনন প্রসেস। সেই প্রসেস হচ্ছে এই ফসাতে গিয়ে হিউম্যানাসে লাগবে। তারপর আমরা আসি আরেকটি বোনস, এরপরে তাহলে এখানে এসে যদি যুক্ত হয় আরেকটি বোনস যুক্ত হবে, সেটি হচ্ছে রেডিয়াস। রেডিয়াসের কি থাকবে স্পেশাল? সেটা একটা স্টাইলয়েড প্রসেস থাকবে যেটা দিয়ে যুক্ত হবে। এখন দেখো রেডিয়াস এবং আলনা, এটি এরকম পরীক্ষা আসে কোনটি ভেতরের দিকে এবং কোনটি বাইরের দিকে। দেখো আমাদের যদি অ্যানাটমিক পজিশনে দাঁড়ায়, অর্থাৎ এভাবে যদি আমরা হাতটা সোজা করে নিচের দিকে দাঁড়াই, এটা হচ্ছে অ্যানাটমিক পজিশন। এখানে যেভাবে আমরা পড়বো মানব দেহটা, অর্থাৎ এই পজিশন অনুযায়ী আমরা কাছে কোনটা দূরে কোনটা এভাবে পড়বো। এখন দেখো যে রেডিয়াস এবং আলনা, আমাদের বডির কাছাকাছি যেটা থাকবে সেটাকে আমরা ধরে নিব যেটা আমাদের প্রক্সিমাল, এবং বডি থেকে দূরে যেটা থাকবে সেটা ডিস্টাল। দেখো বডির যে অক্ষীয় কঙ্কালটি সেটি থেকে পা দূরে রয়েছে, তাহলে পা ডিস্টাল হচ্ছে হাতের চাইতে, হাতের এই অংশের চাইতে এরকম। এখন প্রথমে আসি কোনটি ভেতরে থাকে কোনটি বাইরে থাকে। দেখো রেডিয়াসটাকে যদি আমরা রেডিও কল্পনা করি, রেডিও নিয়েও কিন্তু তুমি সহজেই বাসার ঘরের বাইরে যেতে পারবে রেডিও নিয়ে। আর যে আলনা হচ্ছে ঘরের ভেতরে থাকে বা ভেতরের দিকে রুমে থাকে, সেজন্য আলনা হচ্ছে ভেতরের দিকে থাকবে এবং রেডিয়াস হচ্ছে বাইরের দিকে থাকবে। অর্থাৎ এভাবে যদি আমরা ধরি, এই পাশটাই হচ্ছে আমার আলনা থাকবে, এই পাশটা হচ্ছে রেডিয়াস বোনস থাকবে। দেখো এই রেডিয়াস বোনসের অপোজিটেই কিন্তু এখানে রেডিয়াল আর্টারি থাকে এবং আমরা সেটার পালস দেখি। ঠিক আছে, এভাবে হচ্ছে আমরা মনে রাখতে পারি যে রেডিয়াস বাইরের দিকে, আলনা হচ্ছে ভেতরের দিকে।
তারপর আসি আমরা কার্পাল। কার্পাল হচ্ছে 8টি অস্থি থাকে, অনেক নামগুলো দেওয়া আছে এখানে, দেখো 8টা অস্থি। এগুলো থেকে কি কোশ্চেন আসতে পারে যে কোনটি কার্পাল অস্থি, কোনটি টার্সাল অস্থি। আমরা যে কোনো একটি পড়বো, আমরা টার্সাল অস্থিটি মনে রাখবো, তাহলে এটা আমরা মনে রাখতে পারবো, সেটা আমরা পরে দেখাচ্ছি। তারপর কার্পালের পরে দেখো এই অংশটা হচ্ছে তার মানে কার্পাল, এই যে আমাদের কবজি যেটাকে আমরা বলি, এখানে হচ্ছে তাহলে 8টি অস্থি রয়েছে উপরে এবং নিচে, এভাবে যদি ধরি এটা উপরের অংশ এটা নিচের অংশ, এভাবে 8টা অস্থি সজ্জিত রয়েছে। এরপর মেটাকার্পাল, মেটাকার্পাল মানে হাতের তালুটা, এ জায়গায় হচ্ছে 5টা অস্থি, বৃদ্ধাঙ্গুলি সহ এখানে 5টা অস্থি রয়েছে। এরপর ফ্যালাংস, ফ্যালাংস কোনগুলোকে বলছি আমরা, হাতের আঙ্গুলগুলোকে ফ্যালাংস বলছি। এখানে দেখো ছোট ছোট করে ফ্যালাংস রয়েছে, এভাবে ফ্যালাংস রয়েছে। এখানে যে 2টি ফ্যালাংস, বৃদ্ধাঙ্গুলিতে দেখো 2টি ফ্যালাংস, আর অন্যগুলোতে হচ্ছে 3টি করে ফ্যালাংস, মোট 14টি ফ্যালাংস, অর্থাৎ প্রত্যেকটি অংশ হচ্ছে 14টি। এখন দেখো আমরা যখন হাতটাকে এভাবে রাখছি অ্যানাটমিক্যাল পজিশনে, এই জিনিস এই ফ্যালাংস গুলো হচ্ছে আমার বডির কাছাকাছি থাকছে, তাহলে এগুলো হচ্ছে প্রক্সিমাল ফ্যালাংস, আর এগুলো হচ্ছে ডিস্টাল ফ্যালাংস, যেগুলো একদম বাইরের দিকে। এরপর আমরা আসি পায়ের অস্থিতে। পায়ের অস্থি হচ্ছে প্রথমে যে অস্থিটা পাবো আমরা বাহুর অস্থির মতোই, ফিমার, সবচেয়ে বড় অস্থি মানবদেহ এবং সবচেয়ে মজবুত অস্থি, সেটা হচ্ছে ফিমার। ফিমারের বৈশিষ্ট্য কি, ফিমার হচ্ছে ট্রোকান্টার থাকবে, কন্ডাইল থাকবে, এপিকান্ডাল থাকবে, 2টো ট্রোকান্টার থাকে, গ্রেটার ট্রোকান্টার, লেজার ট্রোকান্টার, এভাবে আমরা মনে রাখবো। এখন আমরা টিবিয়া আর ফিবুলাতে আসি। টিবিয়া ফিবুলা রেডিয়াস আলনার মতো একসাথে 2টি অস্থি থাকে। ফিমার দেখো এখন, আর ফিমার কিন্তু যুক্ত হচ্ছে আমাদের ফিমারের যে মাথা মস্তক একইভাবে হিমের আছে, সেটি হচ্ছে আমাদের শ্রোণী অস্থি চক্রের যে অ্যাসিটাবুলাম ছিল গর্তটি, সেখানে এসে আমাদের ফিমারটা যুক্ত হচ্ছে, ফিমারের হেডটা। তাহলে কি জয়েন্ট হচ্ছে, তাহলে সেটা হিপ জয়েন্ট হচ্ছে। এখন আমরা আসি টিবিয়া এবং ফিবুলা। টিবিয়া এবং ফিবুলাতে কি আছে, টিবিয়া হচ্ছে আমাদের ফিমারের পরে সবচেয়ে বড় এবং মোটা অস্থি। এবার ফিবুলাতে আসি। টিবিয়া টিবিয়া হচ্ছে তাহলে বাইরের দিকে থাকে নাকি ফিবুলা বাইরের দিকে থাকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো টিবিয়াকে যদি আমরা টিবির সাথে কল্পনা করি, তাহলে দেখা যাচ্ছে টিবি হচ্ছে আমাদের ঘরের ভেতরে থাকে, তাহলে সেটা হচ্ছে ভেতরের দিকে থাকবে, আর ফিবুলা তাহলে বাইরের দিকে। আর দেখো সবগুলোকে আমরা মোটামুটি মিলিয়েছি। যদি আমরা ফিবুলাতে আসি, ফিবুলারটা ইম্পর্টেন্ট হচ্ছে, ফিবুলা হচ্ছে একটা কাঠির মতো, অর্থাৎ একটা স্টিকের মতো, যেটাকে দীর্ঘ ষষ্ঠী বলেছে বইতে। এখন আমরা আসি টার্সাল বোনে। টার্সাল বোনের সংখ্যা হচ্ছে 7টি। সেই টার্সাল বোনের মধ্যে 3টি কুনিফর্ম আর বাকি 4টি, তাহলে মোট 5টি নাম মনে রাখতে পারলে আমাদের হচ্ছে, যেখানে এখানে অনেকগুলো বলছে না। সেটি আমরা কিভাবে মনে রাখবো, দেখো আমরা যদি এভাবে মনে রাখি, কেন, তালহা, কাল বা কিউবা নামবে। কেনতে যদি আমরা ধরি কুনিফর্ম, তালহাতে যদি আমরা ট্যালাস ধরি, কালে যদি আমরা ক্যালকেনিয়াস ধরি, কিউবাতে কিউবয়েড, এভাবে, আর নাম্বারতে নিউরিকুলার। এভাবে আমরা 7টা টার্সাল অস্থির নাম মনে রাখতে পারি। টার্সালের পরে তারপর কি মেটাটার্সাল, যেটা আমরা পায়ের পাতা বলে থাকি, মেটাটার্সাল, এবং লাস্টে হচ্ছে আমাদের ফ্যালাংস, একইভাবে হাতের মতো। আর একটি অস্থি আমরা আলোচনা করি এখানে, সেটি হচ্ছে প্যাটেলা। প্যাটেলা অস্থিটি কোথায় থাকে, দেখো ফিমার উপর থেকে যদি ফিমার এসে এবং নিচ থেকে টিবিও ফিবুলা এসে যুক্ত হয়, মাঝখানে এরকম হচ্ছে একটা ছোট্ট অস্থি রয়েছে, সেটি হচ্ছে প্যাটেলা আমাদের হাঁটুতে। এভাবে তাহলে ওরা 3টি বোনস এবং প্যাটেলা মিলে হচ্ছে আমাদের কন্ডাইলার একটা জয়েন্ট তৈরি করছে, আমাদের নি জয়েন্ট। এখন এই নি জয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জয়েন্ট, সেই জয়েন্টে হচ্ছে তাহলে প্যাটেলা বোনসটি থাকে। এখন প্যাটেলাকে বলা হয়েছে সিসাময়েড বোনস। সিসাময়েড বোনস মানে কি, সিসাময়েড বোনস মানে হচ্ছে যে বোনসটি টেন্ডন থেকে তৈরি হবে, অর্থাৎ টেন্ডন থেকে যে বোনসটি আসবে সেটি হচ্ছে সিসাময়েড বোন, যেটা হচ্ছে জন্মের সময় আমাদের হচ্ছে থাকে না, আস্তে আস্তে তৈরি হয়। এ হচ্ছে মোটামুটি আমাদের বাহু এবং পায়ের অস্থি। এখন আমরা সামারি আকারে বিভিন্ন অস্থির হচ্ছে প্রসেস, ফসা এবং ফোরামেন গুলো পড়বো। দেখো আমরা এতক্ষণ অনেক অস্থির বর্ণনা পড়েছি, কিন্তু আমাদের পরীক্ষায় আসবে জিস্ট কিছু কথা, যেমন হচ্ছে এই প্রসেস হিউমেরাসের ক্ষেত্রে কোনটি সত্য, বা স্কাপুলার ক্ষেত্রে কোনটি সত্য, এই প্রসেস বা এই ফসাটি কোন বোনসের অংশ, এভাবে কিন্তু আসতে পারে পরীক্ষায়। এখন প্রথমে আসি আমরা প্রসেসে। প্রসেস মানে কোনো একটি প্রবৃদ্ধি অংশ, অর্থাৎ এখান থেকে যদি একটি অংশ বের হয় সেটি হচ্ছে প্রসেস, এবং এটি একটি ফসাতে গিয়ে লাগবে, অর্থাৎ একটি অবতল অংশের খাঁজে গিয়ে ফসাটা লাগবে। আর ফোরামেন হচ্ছে কোনো ছিদ্র, যেটা দিয়ে কোনো ইম্পর্টেন্ট স্ট্রাকচার, যেটা স্নায়ু হতে পারে, রক্তকণিক বাহিকা হতে পারে, রক্তনালী হতে পারে, এগুলো আমরা এখন জানবো। প্রথমে আসি আমরা ম্যান্ডিবলে। উপর থেকে যদি আসি আমরা, ম্যান্ডিবল হচ্ছে কর্নয়েড এবং কন্ডাইলয়েড প্রসেস, এই দুই পাশে এগুলো হচ্ছে খাঁজের মতো থাকে, যেটা হচ্ছে আমাদের সন্ধির মাধ্যমে যুক্ত হবে।
এরপর স্পাইনয়েডের টেরিগয়েড ফসা থাকে, এটি তোমাদের এত লাগে না ডিটেলসে। এরপর আসি আমরা আদর্শ কশেরুকা, এটি ইম্পর্টেন্ট। আমরা দেখেছি দুই পাশে দুটি ট্রান্সভার্স প্রসেসের নিচে ছোট্ট দুটি আর্টিকুলার প্রসেস রিবসকে যুক্ত করার জন্য, এবং আমরা জানি স্পাইনাস প্রসেস থাকে মাঝ বরাবর। এখন আমরা আসি এক্সিসে, অর্থাৎ আমরা দেখো আদর্শ কশেরুকা যেমনটি দেখেছিলাম এরকম একটি কশেরুকার বডি ছিল, এরকম ছিল, এটি স্পাইনাস প্রসেস, দুটি ট্রান্সভার্স প্রসেস এবং নিচে এখানে দুটি সুপেরিয়র এবং ইনফিরিয়র আর্টিকুলার ফ্যাসেট প্রসেস ছিল। এবার আমরা এক্সিসে আসি, এক্সিসে হচ্ছে ওডোন্টয়েড প্রসেস ছিল দুটি ছোট্ট ট্রান্সভার্স প্রসেসের নিচে, এবং লাম্বার কশেরুকা আমরা বলেছিলাম একটু এক্সট্রা কিছু থাকবে এবং সেটি হচ্ছে ম্যামিলারি এবং অ্যাক্সেসরি প্রসেস। এবার আসি স্টার্নামের নিচে ছোট্ট অংশ আমরা দেখেছিলাম, নিচে ছোট্ট এদিকে হচ্ছে চার কোণার মতো ম্যানোব্রিয়াম ছিল, এরপর বডি ছিল, নিচে ছোট্ট অংশ জিফয়েড প্রসেস ছিল। এরপর স্কাপুলাতে আমরা দেখেছি করোনয়েড এবং অ্যাক্রোমিয়াল প্রসেস, যেটা হচ্ছে হিউমেরাসে যুক্ত হয়েছিল এবং ক্লাভিকলে যুক্ত হয়েছিল, এবং রেডিয়াস এবং আলনাতে হচ্ছে করোনয়েড এবং অলিক্রেনন প্রসেস এবং হচ্ছে যে স্টাইলয়েড প্রসেস। করোনয়েড এবং অলিক্রেনন প্রসেস দিয়ে তার মানে কোনো একটা ফসাতে লাগবে, যেটা করোনয়েড এবং অলিক্রেনন ফসা, সেটি হচ্ছে হিউমেরাসের করোনয়েড এবং অলিক্রেনন ফসা হতে হচ্ছে আলনা লাগছে এবং রেডিয়াল ফসাতে রেডিয়াস বোনটি লাগছে। এখন আসি আর একটু স্কাপুলার, আমরা বলেছিলাম যে স্কাপুলা দিয়ে মনে রাখতে স দিয়ে, এগুলো সব সাবস্পাইনাস বা সুপ্রাস্পাইনাস, সুপ্রা মানে উপরে, ইনফ্রা মানে ইনফিরিয়র বা নিচে, এগুলো আমরা জানলাম। এবার ফোরামেন কি কি রয়েছে, প্রথমে অক্সিপিটাল বোনে হচ্ছে একটি ছিদ্র রয়েছিল, আমরা বলেছিলাম স্পাইনাল কর্ড নেমেছিল, সেটি হচ্ছে ফোরামেন ম্যাগনাম, কারণ ম্যাগনাম বড় বোঝায়। আর ভার্টিব্রাল ফোরামেন আমরা দেখেছি হচ্ছে যে ভার্টিব্রাল বডির সামনে হচ্ছে ফোরামেন রয়েছে এবং অনেকগুলো ভার্টিব্রা মিলে যখন যুক্ত হয়েছিল তখন সেটা ভার্টিব্রাল ক্যানাল গঠন করেছিল, এবং দুটি যখন পাশে দুটি ল্যামিন এবং পেডিকল এভাবে যুক্ত হয়ে পাশে ছিদ্র হয়েছিল, সেটি দিয়ে হচ্ছে আমাদের স্পাইনাল নার্ভ গিয়েছিল, সেটি হচ্ছে ইন্টার ভার্টিব্রাল ফোরামেন। আর হচ্ছে অবটুরেটর ফোরামেন আমরা দেখেছিলাম হিপ বোনের অংশ। এই তো মোটামুটি। এখন আমরা অস্থির সন্ধি সম্পর্কে জানবো, অর্থাৎ আমরা এতক্ষণ পড়েছি অনেকগুলো অস্থি, এখন অস্থিগুলো কিন্তু আর ভাসমান থাকে না, একটির সাথে একটি বিভিন্ন বন্ধনের মাধ্যমে যুক্ত হচ্ছে, সে অস্থি সন্ধিগুলো সম্পর্কে আমরা জানবো। দেখো অস্থি সন্ধির যদি কোনো সমস্যা হতো, এখন দুটি আমরা জানি অস্থি কিন্তু নিরেট, এখন দুটি নিরেট জিনিস কিভাবে একসাথে লেগে থাকে, ফ্রিকশন হয় নিশ্চয় তাদের মাধ্যমে না, কেন হয় না, কারণ এই অস্থি সন্ধিগুলোর ধরনের কারণে। এখন আমরা প্রথমে আসি, অস্থি সন্ধিটাকে প্রথমে 3 ভাগে ভাগ করা হয়েছে, একটা তন্তুময়, একটা তরুণাস্থিময় এবং একটি সাইনোভিয়াল। তন্তুময় মানে কি, অর্থাৎ এদের মাঝখানে তন্তু দিয়ে দুটি অস্থির সংযোগ থাকে, যেমন আমরা এর আগে দেখেছি সূচার, অর্থাৎ আমাদের মাথার যে করোটির যে অস্থিগুলো, যেমন আমরা পড়েছিলাম ফ্রন্টাল, প্যারাইটাল, অক্সিপিটাল এরকম করে, সেই অস্থিগুলো পরস্পর সূচার বন্ধনের মাধ্যমে যুক্ত হয়, এবং সূচার অস্থি সন্ধিটি কেমন আমি এর আগে বলেছি, খাঁজ কাটা থাকবে, এরকম খাঁজ কাটা থাকবে এবং এই খাঁজের মাঝখানে এসে আরেকটি অস্থি যুক্ত হবে, এটি হচ্ছে তন্তুময় অস্থি সন্ধির উদাহরণ। এরপর আমরা আসি তরুণাস্থিময় কিভাবে, আমরা পিওভিস সিমফাইসিস বলেছিলাম, এবং হচ্ছে কশেরুকা চাকতি, অর্থাৎ দুটি কশেরুকা যখন একটির পর একটি বসে তখন সেটি কিন্তু তন্তুময় অস্থি সন্ধির উদাহরণ, এবং এটি পরীক্ষায় এসেছিল, এটি আমাদের জানা লাগবে। তারপর আমরা আসি সাইনোভিয়াল অস্থি সন্ধি, খুব বিশেষ ধরনের একটি অস্থি সন্ধি, কেন, কারণ এখানে হচ্ছে একটা সাইনোভিয়াল ফ্লুইড থাকে, অর্থাৎ এই অস্থি সন্ধির মধ্যে একটা ফ্লুইড থাকবে এবং একটা সাইনোভিয়াল মেমব্রেন বা পর্দা থাকবে। তাহলে দেখো একটা ফ্লুইড, একটা পর্দা, সবকিছু দিয়ে কত কঠিন ভাবে হচ্ছে অস্থি সন্ধিটা তৈরি হচ্ছে। এই অস্থি সন্ধিটাকে আবার 7 রকম বলেছে, যেমনটা আমরা সার্ভাইকাল ভার্টিব্রা দেখেছিলাম, দিয়ে 7, ওখানে সার্ভাইকালও 7টি ছিল, এখানে সাইনোভিয়ালের দিয়ে 7টি ধরনের ভাগ করেছে। প্রথমে যদি আসি আমরা সমতল হচ্ছে দুটি কার্পালের মধ্যে, অর্থাৎ হাতের যে এখানে যে অস্থিগুলো, সে অস্থিগুলো সমতল অস্থি সন্ধির মাধ্যমে গঠিত হয়েছে। 2 নম্বর আসি খুবই গুরুত্বপূর্ণ বল ও কোটর বলতে বোঝা যাচ্ছে একটা বল থাকবে আর একটা কোটর থাকবে বলটাকে যুক্ত করার জন্য, সেটি আমরা এতক্ষণ পড়ার পর আমরা নিশ্চয়ই জেনে গেছি যে 2টি জায়গায় আমরা এরকম পেয়েছি, সেটা হচ্ছে আমাদের স্কাপুলার যে গ্লেনয়েড গহ্বর, সেটার সাথে হচ্ছে আমাদের হিউমেরাসের মস্তক বা মাথা বা হেড যুক্ত হয়েছিল, এবং আরেকটি হচ্ছে আমাদের অ্যাসিটাবুলাম, শ্রোণী অস্থি চক্রের আমরা একটি গর্ত বা ফোরামেন দেখেছিলাম, সেটি হচ্ছে অ্যাসিটাবুলাম, সেই অ্যাসিটাবুলাম হচ্ছে আমাদের ফিমারের মস্তক বা হেড যুক্ত হয়েছিল। আসলে এই দুটি হচ্ছে বল ও কোটর, বই খুব সুন্দর করে দেওয়া আছে, স্কন্ধ সন্ধি, জঙ্ঘা সন্ধি, তার মানে হচ্ছে আসলে আমাদের শোল্ডার জয়েন্ট এবং আমাদের হিপ জয়েন্টটাকে বোঝাচ্ছে।
এখন আমরা আসি কন্ডাইলয়েড। কন্ডাইলয়েড হচ্ছে একটা ডিম্বাকার একটা সারফেস তৈরি হবে, সেই সন্ধির মধ্যে হচ্ছে যুক্ত হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ, যে আমাদের নি জয়েন্ট অর্থাৎ হাঁটু সন্ধিটা হচ্ছে কন্ডাইলয়েড টাইপ জয়েন্ট। সেখানে আমাদের প্যাটেলা বোনস লাগে, সেখানে আমাদের টিবিও ফিবুলা এবং হচ্ছে যে আমাদের ফিমার লাগে, ফিমারের নিচের অংশ, সেভাবে হচ্ছে আমাদের হাঁটু সন্ধিটা গঠিত হয়। এরপর একটি গুরুত্বপূর্ণ হচ্ছে পিভট বা কিল বা কিলক যেভাবে বলে। এটি একবার ভর্তি পরীক্ষায় এসেছিল মেডিকেল অ্যাডমিশনে, যে অ্যাটলাস এবং এক্সিসের মধ্যকার সন্ধিটি কি ধরনের, এভাবে আসে। বা একই কথা, যে সার্ভাইকাল প্রথম দুটি সার্ভাইকাল ভার্টিব্রার মধ্যে জয়েন্ট কি ধরনের, সেটা হচ্ছে পিভট ধরনের। পিভট কেন আমরা জানি, পিভট হচ্ছে একটা জিনিসটাকে কেন্দ্র করে ঘুরে। দেখো আমাদের অ্যাটলাস আর এক্সিসের কারণে কিন্তু আমরা মাথাটাকে চারদিকে ঘোরাতে পারছি, সেটা হচ্ছে তাহলে পিভট। এরপর আসি স্যাডল বা জিম। এটা একটি স্পেশালাইজড হচ্ছে যে গঠন, যেখানে হচ্ছে একটি সারফেস থাকবে উত্তল, তার মানে দেখো ধরো এই জায়গাটা যদি উত্তল হয়, আরেকটি সারফেস থাকবে অবতল, এভাবে হচ্ছে তারা যুক্ত হবে। এটি হচ্ছে বৃদ্ধাঙ্গুলির কার্পাল এবং মেটাকার্পাল, অর্থাৎ এখানের যে কার্পাল এবং মেটাকার্পাল যে অস্থি, এই জায়গাটা হচ্ছে আমাদের স্যাডল টাইপ অফ জয়েন্ট। এরপর হিঞ্জ বা কবজা, এটি পরীক্ষায় এসে থাকে, বেশ অনেকবার এসেছে। হিঞ্জ বা কবজা জয়েন্টটা কোথায় আছে, আমাদের কনুইতে। এখন দেখো কনুইতে যে হিঞ্জ বা কবজা জয়েন্ট, সেটি কিভাবে আমরা মুভমেন্ট করতে পারি, শুধু একদিকে মুভমেন্ট করতে পারতেছি, ধরো এভাবে আমরা, কিন্তু ওদিকে হচ্ছে যে এই জয়েন্টটা মুভমেন্ট হচ্ছে না, ওদিকে আমরা হাত নিচ্ছি কিন্তু এই জয়েন্টটার মুভমেন্ট হচ্ছে না, আমাদের শোল্ডার জয়েন্টের মুভমেন্ট হচ্ছে, সেটা হচ্ছে হিঞ্জ বা কবজা জয়েন্ট। আর লাস্ট হচ্ছে উপবৃত্তাকার, সেটা হচ্ছে আমাদের রেডিয়াস যে বোনটি এ পাশে, সেটি কার্পালের সাথে এসে যুক্ত হবে। এটাই হচ্ছে অস্থি সন্ধির বিবরণ। এখন আমরা অস্থি এবং তরুণাস্থি সম্পর্কে জানবো। এতক্ষণ তো অনেক অস্থি পড়েছি, কিন্তু আমরা এখন ডিটেলস একদম অস্থি এবং তরুণাস্থির সূক্ষ্মাতি সূক্ষ্ম গঠন জানবো। এবং এই পড়াটুকু খুবই 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 গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে কোশ্চেন আসে। এখন আসি আমরা প্রথমে অস্থিতে। এখন দেখো অস্থিতে কিন্তু ক্যালসিয়াম, ফসফেট এগুলো কিন্তু জমা থাকে। তো একটি ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে অস্থিতে 97% ক্যালসিয়াম জমা থাকে, এটি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া তাহলে অস্থিতে কি কি রয়েছে, অস্থির জৈব অংশটুকু হচ্ছে 40% এবং অজৈব থাকবে হচ্ছে বাকি 60%। এটা আমাদের জানা প্রয়োজন, এটি পরীক্ষায় আসে। তারপর আমরা আসি অস্থি এবং তরুণাস্থিকে যদি আমরা পাশাপাশি কম্পেয়ার করি, তাহলে আমাদের দুটি পড়া হয়ে যাবে এবং আমাদের ইনশাল্লাহ ভুল হবে না এমসিকিউ। প্রথমে যদি আসি আমরা অস্থি কিন্তু আমরা দেখতে পাই বা আমরা জানি অস্থি কিন্তু বেশ কঠিন এবং তুমি চাইলেই সহজে এভাবে ভেঙে দিতে পারবে না, সেটা হচ্ছে অস্থি। আর তরুণাস্থি কিন্তু আমাদের হচ্ছে মোটামুটি নমনীয় বলা যায়, কারণ হচ্ছে আমরা চাইলে আমরা নাকটা দেখতে পারি, বা আমরা যখন মুরগি হাড্ডি খেয়ে থাকি তখন কিন্তু আমরা দেখি তরুণাস্থি অংশটুকু বেশ হচ্ছে ইলাস্টিক। এখন আসো, এ দুটোই কিন্তু আমাদের কানেকটিভ টিস্যু, আমাদের অস্থি কিন্তু একটি কানেকটিভ টিস্যু, তার মানে এটা কোথা থেকে আসবে, ব্রুনীয় মেজোডার্ম থেকে আসবে। এটিও পরীক্ষায় এসে থাকে যে অস্থি কিন্তু ব্রুনীয় মেজোডার্ম থেকে অস্থি তরুণাস্থি এসে থাকে। এরপর আমরা আসি যে তাহলে স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক বুঝে গেলাম আমরা। এখন যেহেতু অস্থি এবং তরুণাস্থি এদের একটা আবরণ থাকবে, সে আবরণের নাম আমরা যেরকম পড়ে থাকি যে পেরিকন্ড্রিয়াম, সেরকম বা মাইসিয়াম আমরা পেশির ক্ষেত্রে পড়বো। এখানে হচ্ছে পেরিঅস্টিয়াম এবং পেরিকন্ড্রিয়াম। অস্টিও কথাটা মানেই হচ্ছে বোনসের সাথে সংযুক্ত, এবং কন্ড্রো কথাটা হচ্ছে তরুণাস্থির সাথে সংযুক্ত। তাহলে অস্থি তরুণাস্থি নিয়ে যেটা আলোচনা করবে সেটা হচ্ছে অস্টিওলজি, এবং এই অস্টিওলজির উপর বিশেষ পড়াশোনা আছে, তোমরা সেটা পরে পড়বা। এখন আমরা আসি সেলের উপরে। সেল হচ্ছে এখানে 3 ধরনের সেল থাকতে পারে, ওখানে 2 ধরনের সেল থাকতে পারে। আমরা দেখেছি ডাব্লিউবিসির ক্ষেত্রে অপরিণত বা অপরিপক্ক কিছু সেল থাকে, যেমন হচ্ছে যে মায়োব্লাস্ট এরকম টাইপের। এটার ক্ষেত্রে হচ্ছে সেটা অস্টিওব্লাস্ট, যেটা অপরিপক্ক সেল, এবং পরিণত সেলটা হচ্ছে অস্টিওসাইট, আর অস্টিওক্লাস্ট হচ্ছে সেল ভাঙে। এখন আমরা আসি সেল তরুণাস্থির ক্ষেত্রে হচ্ছে কন্ড্রো, একইভাবে কন্ড্রোব্লাস্ট যেটা অপরিণত সেল, এবং কন্ড্রোসাইট যেটা পরিণত সেল। এখন আমরা আসি একটা ইম্পর্টেন্ট জিনিস এবং খুব স্পেশাল একটা জিনিস, যে হ্যাভার্সিয়ান সিস্টেম, অর্থাৎ নিরেট অস্থির ক্ষেত্রে এই হ্যাভার্সিয়ান সিস্টেমটা থাকবে। অর্থাৎ অস্থির যদি আমরা সূক্ষ্ম গঠনে যাই, তখন দেখবো যে গঠনে একটা স্পেশাল একটা গঠন রয়েছে, সেটি হচ্ছে এটি হ্যাভার্সিয়ান সিস্টেম, এবং সেটি স্পঞ্জি অস্থিতে থাকে। এখন কথা আসছে যেহেতু নিরেট অস্থি, স্পঞ্জি অস্থি এগুলো কি, আমরা যখন হাড্ডি খেয়ে থাকি মুরগির বা হাড্ডি দেখি, তখন দেখবা ফোটা ফোটা ছিদ্র যখন থাকবে সেটা হচ্ছে স্পঞ্জি অস্থি, এবং যখন সেটা নিরেট থাকবে কোনো রকম ছিদ্র থাকবে না, সেগুলো হচ্ছে নিরেট অস্থি। এখন দেখো স্পঞ্জি অস্থিতে একটা মজ্জা থাকবে, নিরেট অস্থিতে মজ্জা থাকবে। স্পঞ্জি অস্থির ক্ষেত্রে সেটা লাল অস্থি মজ্জা,
আমরা জানি মজ্জা, অস্থিতে একটা মজ্জা গহ্বর থাকে, সেখানে হচ্ছে একদম মাঝখানে সেখানে মজ্জা থাকে, সেখান থেকে আসবে হচ্ছে আমাদের ডাব্লিউবিসি, আরবিসি অর্থাৎ লোহিত রক্তকণিকা, এবং নিরেট হচ্ছে যেটা হলুদ বা বর্ণের, সেটা থেকে আসবে আমাদের ডাব্লিউবিসি বা লিউকোসাইট, যেটা হচ্ছে আমাদের শ্বেত রক্তকণিকা। তারপর এখন যদি আমরা হ্যাভার্সিয়ান সিস্টেমে আসি, তাহলে হ্যাভার্সিয়ান সিস্টেম কি আমরা আসি। হ্যাভার্সিয়ান সিস্টেম হচ্ছে অস্থির প্রতিটা অংশে যদি আমরা দেখি হ্যাভার্সিয়ান সিস্টেম, প্রথমে হ্যাভার্সিয়ান সিস্টেমের মাঝখানে একটা নালী চলে যায়, যেটা হ্যাভার্সিয়ান নালী। এখন তোমাদের মনে হতে পারে অস্থি তো মনে হয় একটা মৃত অংশ, অস্থি কি জীবিত নাকি? না, অস্থি অবশ্যই জীবিত। জীবিত না হলে তো তোমার নেক্রোসিসে তুমি মরেই যেতা। অস্থি অবশ্যই জীবিত। সে জীবিত রাখার জন্য আমরা জানি সবসময় রক্ত লাগবে। সেটি কিভাবে যাবে? রক্ত লাগবে, স্নায়ু লাগবে, আমাদের এরকম হচ্ছে লাগবে। সেটি কিভাবে যাচ্ছে? ভকম্যানস ক্যানেল দিয়ে তিনটি অংশ যাবে। সেটি হচ্ছে, একটি হচ্ছে আর্টারি বা ধমনী, একটি হচ্ছে ভেইন বা শিরা, এবং হচ্ছে নার্ভ বা স্নায়ু। আমরা এটা এইভাবে মনে রাখতে পারি, ভেইন, আর্টারি, নার্ভ, সেটি আমরা মনে রাখবো। এরপর আমরা আসি হ্যাভার্সিয়ান নালীটার পরে দেখো অনেকগুলা হচ্ছে সেল হচ্ছে একটা গোলাকার গঠন করে, ল্যামিলি গঠন করে 5 থেকে 15টি স্তরে সজ্জিত থাকছে। এর মাঝখানে যে এই কোষগুলো, সেগুলো হচ্ছে ল্যাকুনাতে এই অস্টিওসাইট বা অস্থির যে কোষটি, সেটি অবস্থান করে। এখন দেখো এই একটা হ্যাভার্সিয়ান নালী এবং আরেকটি হ্যাভার্সিয়ান নালী এদিকে যদি থাকে, সেটি কিভাবে যুক্ত থাকে? সেটি থাকে হচ্ছে ভকম্যানস ক্যানেল দিয়ে বা ভকম্যানস নালী দিয়ে যুক্ত থাকবে। আর এই জায়গাগুলো হচ্ছে এই ছোট ছোট প্রসারিত অংশটুকু হচ্ছে ক্যানালিকুলি। তো এটি পরীক্ষায় অনেক সময় রিটেনে আসতো আমাদের। এখন তো তোমাদের জন্য শুধু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, তোমরা হচ্ছে হ্যাভার্সিয়ান সিস্টেম যে অস্থিতে নিরেট অস্থিতে থাকছে সেটি জেনে নেবে। এরপর আমরা আসি তরুণাস্থির প্রকারভেদে বা ক্লাসিফিকেশন। এটি হচ্ছে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে অনেক তোমাকে কনফিউজিং এমসিকিউ করতে পারে, তার জন্য হচ্ছে এটা বেশি গুরুত্বপূর্ণ। তো প্রথমে দেখো, আমরা তখন বললাম যে অস্থির কোষ থাকে। কোষ ছাড়া অস্থির আর কি থাকে? আমরা জানি সব সেলেই হচ্ছে একটা ম্যাট্রিক্স অংশ থাকে, যেটা আমরা এর ক্ষেত্রে প্রোটোপ্লাজম করি। তো সেটার একটা ম্যাট্রিক্স থাকবে, সেই ম্যাট্রিক্সটার বিভিন্ন ধরন অনুযায়ী হচ্ছে আমাদের এই তরুণাস্থিটাকে ভাগ করেছি আমরা। প্রথমে স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি, অর্থাৎ এর ম্যাট্রিক্সটা হবে স্বচ্ছ, এখানে কোনো কালার থাকবে না। সেটি হচ্ছে কোথায় পাবো আমরা, এবং প্রত্যেকটি তরুণাস্থি কোথায় পাবো সেটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। তরুণাস্থি নিশ্চয়ই তোমরা চিনো, তরুণাস্থি, টেন্ডন, লিগামেন্ট, এগুলো হচ্ছে তরুণাস্থি। হচ্ছে দেখো হাড্ডির, ধরো যেখানে হাড্ডি বা বোনস বলছি আমরা সেটাতে যখন ফ্রিকশন যাতে প্রিভেন্ট করা হয়, তার জন্য তার সামনে থাকে। যেমন রিবসের ক্ষেত্রে আমরা দেখেছি, ভার্টিব্রা থেকে যখন রিবসটা এসে সামনে মিলিত হবে, তখন তার সামনে তরুণাস্থি মিলে তারপর হচ্ছে সেটা স্টার্নামে লাগছে 8ম থেকে 10ম পর্যন্ত। এখন আমরা আসি ঠিক টেন্ডন কি। টেন্ডন হচ্ছে যেটাকে তোমার হচ্ছে বোনসের সাথে মাসেলটাকে যুক্ত করবে, সেটা হচ্ছে টেন্ডন বা কন্ডোরা। আর এটি আছে লিগামেন্ট কি করে? তাহলে তোমার অস্থির সাথে অস্থিকে যুক্ত করছে, এটা আমরা পরে আসবো। এখন আমরা দেখি স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থির উদাহরণ কি? শ্বসনতন্ত্র। এখন দেখো স্বচ্ছ শ্বসনতন্ত্র এখন এভাবে আমরা মনে রাখতে পারি। তার মানে শ্বসনতন্ত্রের অংশগুলোতে হচ্ছে স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি থাকবে। যেমন নাক, আমরা পড়েছি শ্বাসক্রিয় শ্বসনে নাক, শ্বাসনালী বা ট্রাকিয়া যেটা, এবং ষড়যন্ত্র বা ল্যারিংস যেটা, এটি পরীক্ষায় আসে। তারপর আসে স্থিতিস্থাপক বা পিত তন্তুময়। পিত মানে হলুদ বর্ণের, অর্থাৎ এটার ম্যাট্রিক্সটা হবে তাহলে হলুদ বর্ণের। এবং সেটির উদাহরণ কি? কান। নর্মালি যদি আমরা কান মনে রাখি তাহলে হবে। এছাড়া আমরা হচ্ছে দেখো পিনা, আলজিও বা ইউস্টেশিয়ান নালী, এগুলোকে যদি আমরা ই দিয়ে মনে রাখি, পিনা মানে ইয়ার অর্থ কান, ইয়ার। তারপর আলজিও বা এপিগ্লটিস এবং ইউস্টেশিয়ান নালী যদি আমরা লিখি, তাহলে সেটা ই দিয়ে মনে রাখতে পারি। এবং এগুলো স্থিতিস্থাপক, আমরা খুব সহজেই কানটাকে ধরলে বুঝতে পারি যে আবার একই জায়গায় পজিশনে চলে যায়। এরপর আসি আমরা শ্বেততন্তুময়, অর্থাৎ যেহেতু একটু পিত্তন্তুময় ছিল, একটি শ্বেততন্তুময় থাকবে বা সাদা বর্ণের থাকবে, সেটা হচ্ছে পিউবিস সিম্ফাইসিস। অর্থাৎ দুই পাশের দুটি পিউবিস বোন আমরা দেখেছি হিপ বোনের ক্ষেত্রে সামনে এসে যুক্ত হয়, সেটি হচ্ছে পিউবিস সিম্ফাইসিস। এরপর আসি চুনময় বা ক্যালসিফাইড, চুনের মতো সাদা যেটি আসে, সেটা হচ্ছে হিউমেরাস ও ফিমারের মস্তকে। সেটা আমরা যখন মুরগির হাড্ডি খেয়ে থাকি তখন কিন্তু দেখতে পাই যে চুনময় বা ক্যালসিফাইড, অর্থাৎ হিউমেরাস এবং ফিমারের মস্তকে। দেখো এত বড় একটি শোল্ডার জয়েন্ট বা এত বড় একটি হিপ জয়েন্ট হচ্ছে, নিশ্চয়ই এটাতে ফ্রিকশন হওয়ার সম্ভাবনা থাকে। তখন সেটাতে আমরা কি করব, সেটা কি দেখতে পাবো? সেটাতে হচ্ছে চুনময় বা ক্যালসিফাইড একটা তরুণাস্থি থাকে, যেটা ফ্রিকশনটাকে প্রিভেন্ট করবে। এই হচ্ছে অস্থি এবং তরুণাস্থি। এখন আমরা আসব আমাদের বিভিন্ন রকম পেশি, অর্থাৎ এতক্ষণ আমরা পড়েছি অস্থি, এখন আমরা আসবো পেশিতে।
আমরা পড়েছি চলন ও অঙ্গচালনা অস্থি এবং পেশির মাধ্যমে সংগঠিত হয়। এখন আমরা আসব পেশিতে। এখন প্রথমে আসি রৈখিক বা অকঙ্কাল বা ঐচ্ছিক বা অমসৃণ পেশি। অনেকগুলো নাম বলেছি আমরা। প্রথমে যদি আসি রৈখিক কেন বলা হয়েছে, দেখো এই পেশিটি হচ্ছে অনেকগুলো রেখার মতো তন্তু দিয়ে তৈরি। তারপর কঙ্কাল, কঙ্কাল পেশি বলা হয়েছে কারণ এটি কঙ্কালের উপর অবস্থান করে, অর্থাৎ আমরা দেখেছি আমাদের হাড্ডির উপরে বা আমরা যেটা হাড় বলছি, হাড়ের উপরে হচ্ছে যে মাংসপেশিটি বসেছে বা অবস্থিত বা যুক্ত হয়েছে, অ্যাটাচ হয়েছে, সেটি হচ্ছে কঙ্কাল পেশি। এবং ঐচ্ছিক পেশি অর্থাৎ আমরা ইচ্ছা করলে এই পেশিটাকে নাড়াতে পারছি, যেটা আমরা চাইলে হচ্ছে আমাদের ভিসেরাল পেশির ক্ষেত্রে করতে পারবো না, এবং অমসৃণ পেশি বলা হচ্ছে। এখন আমরা আসি ভিসেরাল পেশিতে। ভিসেরাল মানে ভিসেরা বলতে বোঝায় ভিসেরা বা অর্গানের যে পেশিগুলো। যেমন তুমি চাইলে তোমার হচ্ছে স্টোমাক, পাকস্থলীর পেশিগুলোকে নাড়াতে পারবে না, ডিউডেনামের পেশিগুলোকে নাড়াতে পারবে না, সেগুলো হচ্ছে অর্থাৎ ভেতরের যে অঙ্গের পেশিগুলো সেগুলো হচ্ছে ভিসেরাল বা অনৈচ্ছিক পেশি, এবং সেগুলো অবশ্যই মসৃণ পেশি, অর্থাৎ মুভমেন্টে সুবিধা হবে তাদের পেরিস্টালসিসে। এখন আমরা আসি, তারপর আসি একটা স্পেশালাইজড খুব একটা পেশি, যেটা হচ্ছে আমাদের হৃদপেশি। খুবই অসাধারণ একটি গঠন তার, কারণ তার হচ্ছে পরিমিতভাবে দ্রুত হচ্ছে তার মুভমেন্ট করা লাগবে। আমরা পরে আসছি। দেখো তাহলে প্রথম বলেছি এটি দীর্ঘ নলাকার, এটি মাকু আকৃতির এবং একটি নলাকার, অর্থাৎ দেখা যাচ্ছে। এবং মাকু আকৃতির মানে দুই পাশে চাপা এবং মাঝখানে একটু হচ্ছে মোটা, আর নলাকার দেখতেই পাচ্ছ। এখন দেখো নিউক্লিয়াস, তাহলে এখানে নিউক্লিয়াস থাকবে কয়েকশো, অর্থাৎ এগুলো, এবং সেগুলো পরিধির থেকে থাকবে, অর্থাৎ পেরিফেরালি থাকবে। আর এখানে একটি নিউক্লিয়াসই থাকবে এবং কোষের মাঝখানে থাকবে, কারণ দেখো মাকু আকৃতির হলে মাঝখানে নিশ্চয় তার জায়গাটাও বেশি, তার জন্য সে এখানে থাকবে। আর ওখানে একটি থাকবে এবং সেটি কেন্দ্রে থাকবে হৃদপেশির ক্ষেত্রে। এখন একটা হৃদপেশির একটা স্পেশালাইজড বৈশিষ্ট্য হচ্ছে তার ইন্টারকালেটেড ডিস্ক, অর্থাৎ হৃদপেশি যখন এভাবে গঠিত হয় তার এক একটা কোষের মাঝে কোষ প্রাচীরটা ঘন হয়ে যায়, কোষ প্রাচীরটা ঘন সন্নিবিষ্ট হয়ে এই ইন্টারকালেটেড ডিস্ক এটা তৈরি করছে, যেটি আমাদের রৈখিক এবং ভিসেরাল পেশির ক্ষেত্রে নেই, এটি পরীক্ষায় আসে এবং এটি ইম্পর্টেন্ট, ইন্টারকালেটেড ডিস্ক। এরপর আসি যে এদের গতিটা কেমন হয়। দেখো এদের হচ্ছে দ্রুত ও শক্তিশালী, অর্থাৎ তুমি দ্রুত এবং শক্তিশালী হচ্ছে এটাকে মুভমেন্ট করতে পারবা, কেউ তোমার কাছে আসলে তাকে তুমি ঠেকাতে পারবা। এভাবে হচ্ছে আর ভিসেরাল পেশিটা হচ্ছে মন্থর ও দীর্ঘস্থায়ী, অর্থাৎ দেখো তোমার স্টোমাকে যখন তুমি খাবারটা খেলা, পাকস্থলী আস্তে 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 পেরিস্টালসিস হয়ে মুভমেন্ট হয়ে তারপর তোমারটা হচ্ছে তোমার খাবারটা থেকে হচ্ছে বর্জ্যটা আলাদা করবে, আর হচ্ছে শোষণ যতটুকু করবে ততটুকু আলাদা করবে। দ্রুতই যদি হয়ে যায় তুমি তো খাবার খেয়ে কোনো লাভ হলো না। এখন আমরা আসি আর কার্ডিয়াক বা হৃদপেশি। দেখো পরিমিতভাবে দ্রুত, অর্থাৎ যেটা পারফেক্ট দরকার আমরা সেটা পড়বো হৃদপিণ্ড অধ্যায়ে, কিভাবে মারাজনিক নিয়ন্ত্রণ হয়, কিভাবে সঠিকভাবে মুভমেন্টটা হয় সেটা আমরা পড়বো কার্ডিয়াক চক্রে। এখন আমরা আসি এগুলোর উদাহরণ কি হতে পারে। দেখো এগুলোর উদাহরণ হচ্ছে রৈখিক বা কঙ্কাল পেশি। আমরা যেহেতু বলছি তাহলে অবশ্যই সেটা যে কোনো বাইরের হচ্ছে আমাদের যে কোনো পেশিগুলোকে আমরা বলতে পারি, বাইসেপস বলতে পারি, ডেলটয়েড পেশি বলতে পারি, এগুলো। আর ভিসেরাল গুলো আমরা অবশ্যই ভেতরকার যে নালী এবং থলি, অর্থাৎ পাকস্থলী বলো বা কোনো ডিউডেনামের নালী বলো, এভাবে ওগুলো হচ্ছে আমাদের ভিসেরাল পেশি। এবং কার্ডিয়াক পেশি হচ্ছে আমাদের হৃদপিণ্ডের পেশি, এটি আমাদের জানা লাগবে। তারপর আমরা আসি যে রৈখিক পেশি। এখন দেখো পেশিতে কিন্তু 75% হচ্ছে পানি থাকবে। আর পেশির আমরা জানি একটি কোষ, যেহেতু পেশির একটা কোষ যদি আমরা ধরি, সে কোষের একটি আবরণ থাকবে এবং কোষের একটি ম্যাট্রিক্স অংশ থাকবে। তো ম্যাট্রিক্স অংশটার নাম হচ্ছে সার্কোপ্লাজম, আর আবরণটার নাম হচ্ছে সার্কোলেমা। আবরণটার নাম হচ্ছে সার্কোলেমা। এখন আমরা আসি একটি পেশি কিভাবে তৈরি হচ্ছে সেটাতে আসি। যেমন আমরা একটা রৈখিক পেশি যদি দেখি, দেখো পেশির একদম ক্ষুদ্র ক্ষুদ্র কিছু প্রোটিন দিয়ে তৈরি, সেটি হচ্ছে অ্যাক্টিন এবং মায়োসিন প্রোটিন, এই প্রোটিনটা দিয়ে তৈরি। তারপর সেই প্রোটিনটাকে যখন আমরা আরেকটু বড় করে দেখবো একটা তন্তু পাবো, সেটাকে নাম হচ্ছে মায়োফাইব্রিল, এবং সেই তন্তুর আবরণই হচ্ছে এন্ডোমাইসিয়াম। আমরা জানি পেশির হচ্ছে 3টি আবরণ, ভেতরে হচ্ছে এন্ডোমাইসিয়াম, তারপর হচ্ছে আমাদের পেরিমাইসিয়াম, এবং একেবারে লাস্ট হচ্ছে এপিমাইসিয়াম, অনেকটা হৃদপিণ্ডের মতো। তারপর আমরা যখন অনেকগুলো পেশি কোষ দেখো এখানে হচ্ছে একটি পেশি কোষ, অনেকগুলো পেশি কোষ মিলে হচ্ছে এখানে পেশির গুচ্ছ তৈরি হচ্ছে। তো পেশি কোষগুলো হচ্ছে তখন তার আবরণ পেরিমাইসিয়াম, এবং একটি পেশি তখন সেটি হচ্ছে এপিমাইসিয়াম, অর্থাৎ সবচেয়ে বাইরের লেয়ার হচ্ছে এপিমাইসিয়াম, এবং এটি আমাদের আসে। এখন দেখো সবচেয়ে ক্ষুদ্র অংশ আমরা বলছিলাম মায়োফাইব্রিল বা একটা তন্তু। সেই তন্তুর আবার দুটি অংশ থাকে, একটি কালো অংশ থাকে এবং একটি সাদা অংশ থাকে, অর্থাৎ অস্বচ্ছ এবং স্বচ্ছ। অস্বচ্ছ অংশটুকুকে আমরা বলি অস্বচ্ছ অংশটাকে হচ্ছে এ ব্যান্ড, এ। এখন আমরা মেডিকেলে যে কোনো কিছু হচ্ছে নেগেটিভ বুঝাতে আমরা এ ব্যবহার করি,
যেমন অ্যাবনর্মাল, অ্যাটিপিক্যাল, তো সেরকম অস্বচ্ছ অর্থাৎ এটি স্বচ্ছ না, কালো, নেগেটিভ কিছু, তখন সেটা হচ্ছে এ ব্যান্ড। আর স্বচ্ছ যে অংশটুকু সেটা হচ্ছে আই ব্যান্ড গঠন, আই ব্যান্ড বলে এটাকে, এভাবে আমরা জানবো। এখন আমরা কিছু পেশির মুভমেন্ট জেনে নিই। আমরা পড়েছি যে অস্থি এবং হচ্ছে পেশি একসাথে মিলে হচ্ছে মুভমেন্টগুলো আমাদের নিয়ন্ত্রিত হচ্ছে, আমরা কিভাবে চলাফেরা করছি। তো আমরা এখানে যে মাসেলটি দেখো, যেটি হচ্ছে আমাদের রেডিয়াসের হচ্ছে উপর থেকে, রেডিয়াসের উপরে অবস্থিত বাইসেপস মাসেল। বাই মানে হচ্ছে মেডিকেলে 2, বা এমনি তো আমরা বলি বাই 2, আর ট্রাই মানে হচ্ছে 3, আর ফর মানে কিন্তু 4 না, বাইসেপস ট্রাইসেপস মানে ফোরসেপ বলে কিছু আছে তা কিন্তু না, সেটা হচ্ছে কোয়াড্রিসেপস, সেটি আমরা একটু পরে পড়বো। তো এখন আমরা আসি বাইসেপস কি করে। বাইসেপস মাসেলটা হচ্ছে দেখো এই জায়গায় অবস্থিত হিউমেরাসের উপরে, এবং সেটি কিভাবে কি করে, সেটি যখন সংকোচন করে তখন আমরা এই কোনই যে সন্ধিটি সেটি ভাঁজ করি, এবং যখন এই পাশে আমাদের অবস্থিত ট্রাইসেপস, তিনটি মাথা যে মাসেলের, তিনটি হেড, সেটি হচ্ছে ট্রাইসেপস, এবং তার মাধ্যমে হচ্ছে আমরা যখন সেটার কন্ট্রাকশন করি বা সংকোচন করি তখন আমাদের পেশির কোনটা হচ্ছে প্রসারিত হয়ে এভাবে খুলে যায়। অর্থাৎ পেশি কিন্তু কোনো টান দিচ্ছে না, পেশি সবসময় ধাক্কা দিচ্ছে না, পেশি সবসময় টান দিয়ে বা সংকুচিত করে হচ্ছে যে আমাদের সংকোচন প্রসারণটাকে নিয়ন্ত্রণ করছে, কোনো ধাক্কা দিচ্ছে না। এছাড়া আর কিছু মুভমেন্ট আছে, যেমন আমরা যখন বডির কাছে নিয়ে আসবো হাতটাকে তখন সেটা অ্যাডাক্টর, যখন দূরে নিয়ে যাবো সেটা অ্যাবডাক্টর, এবং রোটেটর আমরা একটি জানি ঘূর্ণন, এটা আমাদের পিভট জয়েন্টের মাধ্যমে হয়ে থাকে, আমরা মাথাটা ঘোরাতে পারি, সেটা হচ্ছে অ্যাটলাস এবং অ্যাক্সিসের মাধ্যমে। এটাই হচ্ছে মোটামুটি পেশির বর্ণনা। এখন আমরা পড়বো অস্থি এবং পেশি কিভাবে লিভারের মতো কাজ করে, এবং আমাদের নি জয়েন্ট বা হাঁটু সন্ধির হচ্ছে কিভাবে ভাঁজ করে, এই দুটি প্রক্রিয়া এখন আমরা পড়বো। প্রথমে যদি আমরা আসি লিভার আমরা জানি 4টা অংশ থাকে। প্রথমে যদি লিভার বাহুটাকে ধরি, লিভার বাহুটা হচ্ছে আমরা যে অস্থিটাকে কেন্দ্র করে হচ্ছে আমাদের মুভমেন্টটা করবো, সেটা হচ্ছে লিভার বাহু। এখন বাহু নর্মালি আমরা বাহু বলতে বুঝি যে একটা লম্বা অংশ, তাহলে হাড়ও একটি লম্বা অংশ, এভাবে আমরা মনে রাখতে পারি। এবার আসি পিভট হচ্ছে এক ধরনের অস্থি সন্ধি, আমরা পড়েছি এর আগে, যেটা ঘূর্ণন করে অ্যাটলাস এবং অ্যাক্সিসের মাঝখানে, সেটি হচ্ছে আমাদের অস্থি সন্ধি হিসেবে কাজ করছে, তার মানে যেটাকে কেন্দ্র করে আমরা মুভমেন্টটা করব। এরপর আসি প্রচেষ্টা মানে আমরা যে বল প্রয়োগটা করব সেই মুভমেন্টের জন্য। আর ভার হচ্ছে যেটা আমরা যে ওজনটা আমরা তুলবো উত্তোলন করব। এখন এই লিভারটাকে 3 ধরনের শ্রেণীতে ভাগ করেছে, প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার এবং তৃতীয় শ্রেণীর লিভার। প্রথমে যদি আসি প্রথম শ্রেণীর লিভারের আমরা হচ্ছে উদাহরণ দিয়েছি হচ্ছে কাঁচি, অর্থাৎ অল্প বল প্রয়োগে হচ্ছে আমরা বেশি জিনিসের উপর প্রচেষ্টা ভারটা তুলতে পারবো বা কাজে লাগাতে পারবো। সেটি কোথায়, সেটি হচ্ছে অক্সিপিটাল বোন এবং অ্যাটলাসের মধ্যকার সন্ধি, অর্থাৎ আমাদের যে করটির অস্থি নিচের দিকে যে অস্থিটি অক্সিপিটাল সেটি, এবং তার শেষে হচ্ছে প্রথম কশেরুকা যেটি সার্ভাইকালার অ্যাটলাস, তার মধ্যকার যে জয়েন্ট। এরপর আসি আমরা দ্বিতীয় শ্রেণীর লিভার হচ্ছে উদাহরণ দেওয়া হয়েছে ঠেলাগাড়িতে কি হয়, আমরা হচ্ছে অল্প একটি জায়গার উপর ভর দিয়ে অনেকটুকু ওজন নিয়ে যেতে পারি। সেটির আমাদের মানবদের ক্ষেত্রে উদাহরণটা কি হচ্ছে, আমরা যদি আমাদের বৃদ্ধাঙ্গুলির পায়ের উপর দাঁড়িয়ে শরীরের পুরো ভারটা দিয়ে দাঁড়াই, তখন সেটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার। এখন আসি তৃতীয় শ্রেণীর লিভার হচ্ছে নেইল কাটার বা নেইল ক্লিপার, নখ কাটার মেশিন, যেরকম আমরা একটি পাশে চাপ দিচ্ছি আর একটি পাশে হচ্ছে কাজ করছে, সেরকম আমরা বাহুর ভাঁজ বলতে পারি, যে এই পাশে সংকোচনের ফলে বাহুটা ভাঁজ হচ্ছে, এবং এই পাশে ট্রাইসেপস মাসেলের আবার সংকোচনের ফলে আমাদের বাহুটা প্রসারিত হচ্ছে, এভাবে। এখন আমরা আসি আমাদের হাঁটুর জয়েন্ট বা নি জয়েন্ট কিভাবে হচ্ছে সংকোচন প্রসারণ হচ্ছে। প্রথমে আসি হাঁটুর হচ্ছে আমাদের হাঁটুর সংকোচনে কি হচ্ছে, আমাদের যে গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি, সেটির মাধ্যমে হচ্ছে আমাদের হাঁটুটা ভাঁজ হচ্ছে বা সংকুচিত, গ্যাস্ট্রোকনেমিয়াসের পেশি সংকোচনের ফলে আমাদের হাঁটুটা ভাঁজ হচ্ছে, এবং হচ্ছে আমাদের যে হামস্ট্রিং পেশি, এভাবে। এখন আমরা আসি বাহুর প্রসারণ কিভাবে হচ্ছে। প্রসারণ হচ্ছে কোয়াড্রিসেপস মাসেল, অর্থাৎ আমাদের ফিমারের যে সামনের দিকে যে মাসেলটি, এটিকে যদি আমরা সামনের দিক ধরি, এবং কোয়াড্রিসেপস মাসেলের হচ্ছে সংকোচনের ফলে আমাদের পাটা আবার প্রসারিত হয়ে যাচ্ছে। সেটি কিভাবে, কোয়াড্রিসেপসে হচ্ছে 4টি মাসেলের সমন্বয়, রেকটাস ফিমোরিস, ভাস্টাস মিডিয়ালিস, ল্যাটারালিস এবং ইন্টারমিডিয়াস। 4টা মাসেল হচ্ছে সংকুচিত একটা পুরো কোয়াড্রিসেপস মাসেল গঠন করছে, অর্থাৎ 4টা তাই কোয়াড্রি। এখন আর হ্যামস্ট্রিং পেশির মধ্যে আছে হচ্ছে বাইসেপস ফিমোরিস, সেমি মেমব্রেনোসাস, সেমি টেন্ডিনোসাস। অর্থাৎ সেমি মানে হাফ বা অর্ধেক, আর মেমব্রেনোসাস মানে কিছু অংশ মেমব্রেনাস, আর সেমি টেন্ডিনোসাস মানে সেমি হাফ আর কিছু অংশ টেন্ডনের মতো
তাই সেমিটেন্ডিনোসাস। এভাবে হচ্ছে আমাদের হাঁটু সন্ধির মুভমেন্ট হয়ে থাকে। এখন আমরা আসি অস্থি ভঙ্গতে, অর্থাৎ এতক্ষণ আমরা গঠন করেছি, নর্মাল সবকিছু পড়েছি, এখন একটু অ্যাবনর্মাল, সেটা হচ্ছে অস্থির কিভাবে ভাঙতে পারে সেটি পড়বো। তো অস্থির প্রথমে হচ্ছে অস্থি ভাঙন কয় ধরনের? অস্থি ভাঙন হচ্ছে 3 ধরনের, সাধারণ, যৌগিক এবং জটিল। সাধারণের ক্ষেত্রে কি হয়, অর্থাৎ অস্থিতে শুধু 2 টুকরো হয়, এছাড়া অন্য কোনো অস্থির ক্ষতি হয় না বা আমাদের কোনো টিস্যু বা হচ্ছে কোনো লিগামেন্টের সমস্যা হয় না। এরপর আসি যৌগিক। যৌগিক অস্থি ভাঙনকে 3টি ভাগে ভাগ করা হয়েছে, টাইপ 1, 2, 3। টাইপ 1 এ হচ্ছে যে ক্ষতটা, সে ক্ষতর পরিমাণ হচ্ছে আমাদের টিস্যু এবং হাড়ের যে ক্ষতিটা হয় সেটা হচ্ছে 1 সেন্টিমিটারের বেশি হয় না ক্ষতস্থানটা, এবং হচ্ছে টাইপ 2 এর ক্ষেত্রে ক্ষতস্থানটা 1 সেন্টিমিটারের বেশি হয়। আর টাইপ 3 তে সাথে হচ্ছে হাড় এবং আমাদের যে আশপাশের টিস্যু হাড়ের পাশে সেটিও ক্ষতিগ্রস্ত হয়। এখন সেই সাধারণ অস্থিভঙ্গে কি কি লক্ষণ দেখা দিতে পারে? ওই জায়গাটা ফুলে যেতে পারে, লাল হয়ে যেতে পারে, এবং ওই জায়গাটা একটু গরম তাপ উৎপন্ন হয়ে যেতে পারে, এগুলো হতে পারে। এরপর আমরা আসি জটিলের ক্ষেত্রে কি হয়ে থাকে। জটিল হাড়ভঙ্গের ক্ষেত্রে হাড়ের পাশাপাশি টেন্ডন, লিগামেন্ট এবং অস্থি যে সন্ধি সেগুলোতে হচ্ছে ক্ষত তৈরি হতে পারে। এখানে হচ্ছে 2 ধরনের হতে পারে, বহু টুকরা এবং কয়েক টুকরা, অর্থাৎ অল্প কয়েক টুকরা হতে পারে, আবার অসংখ্য টুকরো হয়ে অনেক বড় কোনো অ্যাক্সিডেন্ট এরকম হয়ে থাকে, যেমন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট বা অন্য কোনো গাড়ির অ্যাক্সিডেন্টে তখন হয়ে যায়, বা অনেক উঁচু স্থান থেকে পড়লে তখন হাড়টা হচ্ছে বেশ কয়েক টুকরো হয়ে যায়। সেটির ক্ষেত্রে আমরা কি করব, হচ্ছে ইমিডিয়েট হচ্ছে পেশেন্টকে অবশ্যই হসপিটালে নিয়ে যাব। যৌগিকের ক্ষেত্রে আমরা হসপিটালে নিয়ে যাব এবং হচ্ছে চিকিৎসক সেটার এক্সরে দেখে ব্যবস্থা নেবেন। এখন আমরা আসি আর 2টি টার্ম, স্থানচ্যুতি এবং মচকানো। এটি প্রায়শই হয়ে থাকে, বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে। কাঁধ, নিতম্ব এবং আঙ্গুল এগুলোর ক্ষেত্রে স্থানচ্যুতি কোনো একটু আমরা বেশ সময় হলে অনেক সময় এরকম হয়ে থাকে যে মচকে যায় এবং স্থানচ্যুতি হয়ে যায়। আর মচকানোর ক্ষেত্রে লিগামেন্টে বেশি হয়ে থাকে, সেটা ফুটবল প্লেয়ারদের বিশেষ করে হয়ে থাকে, আরো হয়ে থাকে অনেকেরই। এরপর আমরা আসি যে আমরা অস্থিভঙ্গের জন্য প্রাথমিকভাবে আমরা কি চিকিৎসা দিতে পারি, সেটিকে আমরা মনে রাখছি রাইস দিয়ে, অর্থাৎ 4টি অক্ষর দিয়ে আমরা মনে রাখতে পারি। রাইসের অর্থ হচ্ছে রেস্ট, অর্থাৎ পেশেন্টকে আমরা সম্পূর্ণ বিশ্রামে দিব, ওই অংশটা নাড়ানো যাবে না। এবং হচ্ছে আইস, আমরা হচ্ছে সেখানে বরফ লাগাবো, তাহলে হচ্ছে তার ইনফ্লামেশনটা একটু কমবে। তারপর আসি আমরা কম্প্রেশন। কম্প্রেশন মানে হচ্ছে ক্ষতস্থানটা পরিষ্কার করতে হবে, সেই জায়গাটুকু পরিষ্কার করতে হবে অবশ্যই। এবং ইতে হচ্ছে এলিভেশন, অর্থাৎ আমরা সেই জায়গাটুকু হচ্ছে বেঁধে উপরে তুলে রাখবো, সেটি হচ্ছে উচ্চতায় রাখাটাই হচ্ছে এলিভেশন। এই হচ্ছে মোটামুটি আজকে চলন এবং অঙ্গ চালনা অধ্যায়।